রাজধানী দিল্লির হাই প্রোফাইল জোন। সোমবার ভর সন্ধ্যে লালকেল্লার সামনের রাস্তা যখন ব্যস্ত জনবহুল, তারই মধ্যে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ। রক্তাক্ত রাজধানী। ভয়াবহ এই সন্ত্রাসের নেপথ্যে কি ডক্টরস গ্যাং? সেবার আড়ালে সন্ত্রাসের ব্রত? প্রাণ বাঁচানোর আড়ালে প্রাণঘাতী হামলার ছক? তদন্তের জাল যত ছড়াচ্ছে ততই দীর্ঘ হচ্ছে সেই সম্ভাবনার ছায়া। সামনে আসছে ভয়ঙ্কর জঙ্গি মডিউলের কথা। হোয়াইট কলার টেরর মডিউলের সন্ধানে নেমে ইতিমধ্যে একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক চিকিৎসক উমার উন নবী যে গাড়ি চালাচ্ছিল, বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে বলে অনুমান করছে গোয়েন্দারা। হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম অর্থাৎ সমাজের এমন কিছু শ্রেণী এই টেরর নেটওয়ার্কের মধ্যে চলে এলো যাদের দিকে সাধারণ ক্ষেত্রে সন্দেহ হওয়ার কথা নয়। একের পর এক চিকিৎসকের নাম সামনে এসছে। গোয়েন্দাদের অনুমান, ফরিদাবাদ সাহারানপুরের এই চিকিৎসক জঙ্গি মডিউল পাকিস্তান থেকে পরিচালনা করা হচ্ছিল। আর এক্ষেত্রেও নাম উঠে আসছে মৌলানা মাসুদ আজহারের, জৈশ-ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা। পুলওয়ামায় জঙ্গি হামলার নেপথ্যেও ছিল এই জৈশ-ই মোহাম্মদই। সূত্রের খবর, জৈশের এই ডক্টরস গ্যাংকে পাকিস্তানে বসে পরিচালনা করছিল জৈশ প্রধান মাসুদ আজহারের ভাই মহিউদ্দিন ঔরঙ্গজেব আলমগীর ওরফে মৌলানা আম্বার আলভি। 2016 সাল থেকে জৈশ-ই মোহাম্মদের আত্মঘাতী মডিউলের প্রধান সে। মাসুদ আজহারের পর সংগঠনের অন্যতম মাথা এবং চালিকা শক্তি। পাকিস্তান থেকে অর্থ সংগ্রহ করে কাশ্মীরে জৈশ জঙ্গিদের কাছে পাঠানোর কাজ করে আলভি। পাকিস্তানের বাহওয়ালপুরে জৈশের যে ক্যাম্প রয়েছে, সেখানে ফিদায়ে মডিউলের প্রশিক্ষণের দায়িত্বেও রয়েছে মাসুদ আজহারের ভাই। গোয়েন্দা সূত্রে দাবি, তার সঙ্গে যোগাযোগ ছিল ধৃত চিকিৎসক মুজাম্মিল শাকিলের। সে ভারতে চিকিৎসকদের জঙ্গি মডিউলের মাথা হিসেবে কাজ করত। প্রাথমিকভাবে যে তদন্ততে নাম উঠে এসেছে যে জঙ্গি সংগঠনে, সেটা হলো জৈশ-এ মোহাম্মদ এবং মুজাম্মিল জৈশ-এ মোহাম্মদের সঙ্গে লিঙ্ক ছিল। জৈশ-এ মোহাম্মদ সঙ্গে যোগাযোগ করেছিল মাসুদ আজহারের ভাই এবং তার ভাইয়ের সঙ্গেই এই পুরোটা মডেল তৈরি করা হয়েছিল। কেন কি মাসুদ আজহারের ভাই ইউএপিএতে ঘোষিত টেররিস্ট আমাদের ভারতে, এবং তার ওপর তাকে যেভাবে হোক ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। এবং সে জৈশ-এ মোহাম্মদের যে ক্যাম্প রয়েছে পাকিস্তানে, সেখানে যে ফিদাইন মডিউল রয়েছে, যেটা ফিদাইন ট্রেনিং করা হয়, তার প্রধান। এবং তার সঙ্গে যোগাযোগ ছিল মুজাম্মিলের। মনে রাখতে হবে, মুজাম্মিলকে প্রথমে অ্যারেস্ট করে জম্মু কাশ্মীর পুলিশ অক্টোবর মাসে, এবং তারপর থেকে পুরো নেটওয়ার্কটা, পুরো মডিউলটাকে ফাঁস করা হয়। যেভাবে জঙ্গি মডিউল বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন এরা কিন্তু একে অপরকে নাও চিনতে পারে। যেমন ধরুন, আমি যদি গুজরাট দিয়ে শুরু করি, গুজরাতে যেটা নভেম্বর 7 যে ধরা পড়লো আহমেদ মহিউদ্দিন শহীদ, যে আপনার চায়নাতে ডক্টর, সেও একজন ডক্টর, এবং সেই চায়নার ডাক্তারি পাস করে আসার পর সে এখানে কেমিক্যাল ওয়ারফেয়ারে ঢুকে গেল এবং রেসিন তৈরি করছিল, সেখানে রেসিন রিসার্চ তৈরি করছিল। এবং তার কন্টেস্টে আরও দুজন ধরা পড়ে, দুজনেই কিন্তু লখনৌ থেকে ধরা পড়ে, দুজনেই ইউপি কানেকশান ধরা পড়ে। এটা একটা এরাও কিন্তু আইসিসের লোক, এবং এদেরও কিন্তু এরাও কিন্তু অনুপ্রাণিত হয়েছিল এবং ভারতবর্ষে নাশকতা তৈরি করা এদের একটা ছক ছিল। এটা একটা নাম্বার 1। নাম্বার 2, যেটা আমরা প্রথম যেটা দেখি, যেটা জৈশ-ই মোহাম্মদ, যার চিফ হচ্ছে আপনার মাসুদ আজহার, এবং এখন মাসুদ আজহারের ভাই এটাকে হচ্ছে কমান্ডার ইন চিফ এখন, এবং ওই কন্ট্রোল করে কাশ্মীরটাকে। সেখানে দেখা যায় যে কাশ্মীরে অনন্তনাগে একজন ডাক্তারকে প্রথমে স্পট করা হয় পোস্টারিং করার জন্যে। তারপর তার কানেকশানে ধরা পড়লো আপনার আল ফাতাহ ইউনিভার্সিটি, যেটা মেডিকেল কলেজের ইউনিভার্সিটি ফরিদাবাদ, এবং লখনৌ কানেকশান, ইউপি কানেকশান। সাহারানপুর থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, ডাক্তারকে অ্যারেস্ট করা হয় সাহারানপুর। সুতরাং এই নেটওয়ার্ক যদি দেখি আমরা, শুধু কাশ্মীর নয়, কাশ্মীর, সাহারানপুর, ইউপি, লখনৌ এবং ফরিদাবাদ, এই যে একটা নেক্সাসের তৈরি করছিল। এই যে মডিউলটা দেখছেন আপনি, কাশ্মীরের যে মডিউলটা দেখছেন, এটা যে ডাক্তারদের মডিউল, এর যে মেন মোটিভেটার, তার নাম হচ্ছে মুফতি ইরফান আহমেদ, এবং এই সোফিয়ানের লোক, এই একজন মুফতি, এবং ইনি সাহারানপুরের যে মেডিকেল কলেজ, যে আপনার
শ্রীনগরের মেডিকেল কলেজের ইনি একজন সাব স্টাফ, মেডিকেল সাব স্টাফ, ইনি ডাক্তার নন, কিন্তু হি ইজ দ্য মোটিভেটার। এই মোটিভেট করেছিল এইসব ডাক্তারদের, যেটা জানা যাচ্ছে এখন, এবং হি হ্যাজ বিন অ্যারেস্টেড। আজই ওকে অ্যারেস্ট করেছে কাশ্মীর পুলিশ, এবং জানা যাচ্ছে যে এই লিঙ্কটা কিন্তু, এটা কিন্তু, এবং এই ইরফানের সঙ্গে পাকিস্তানি যোগাযোগ রয়েছে, এবং ও পিওকেতে কয়েকবার ভিজিটও করেছে। ডাইহার্ড জৈশ ই মোহাম্মদের ক্যাডার, এবং এই ইরফানি এই যে ডাক্তার নেটওয়ার্ক যেটা বলছেন, যেটাকে আমরা এখন বলছি হোয়াইট কালার ক্রিমিনাল নেটওয়ার্ক, টেরোরিস্ট নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটি কিন্তু ওই তৈরি করে। সুতরাং এই যে নাশকতার ছক, এবং এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস এসে গেছে, তার মধ্যে এসে গেছে আপনার একটি মহিলা এসে গেছে, সিনেও কিন্তু লখনৌরই লোক। সুতরাং এই যে দেখা যাচ্ছে এই যে নেক্সাসগুলো কিন্তু একটা মোটামুটি এস্টাবলিশ নেটওয়ার্ক হয়েছিল, এবং যেটা ফরিদাবাদ থেকেই কন্ট্রোল হচ্ছিল। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বাওয়ালপুরে জৈশ ই মোহাম্মদের সদর দপ্তরে আঘাত এনেছিল ভারতীয় সেনাবাহিনী। এই সেই ছবি। এখন প্রশ্ন হচ্ছে, ক্ষত মেরামত করে দ্রুত গুছিয়ে নিয়ে অপারেশন সিঁদুরের বদলা নিতেই কি খাস দিল্লিতে বিস্ফোরণ ঘটালো জৈশ? এদের যোগাযোগটা কোঅর্ডিনেট করে, হ্যাঁ, ওদের আকা বলে। আকা মানে হচ্ছে ওদের যে লিডার, সে অন্য দেশে বসে সাধারণত স্যাটেলাইট টেলিফোনে কমিউনিকেশন করে, বা অন্য কোনো উন্নত ধরনের কমিউনিকেশন সিস্টেমে কমিউনিকেট করে। তবুও আমাদের যে আর্মি সিগন্যাল কোর, তাদের মধ্যেও দক্ষতা আছে। তারাও মাঝে মাঝে এই খবরগুলিকে ধরে ওটাকে ডিকোড করে একটু সময় নেয়, কিন্তু বুঝতে পারে। কিন্তু এইটা একটা বড় চ্যালেঞ্জ। আপনি যেই কথাটা বলছেন, যেখানে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওরা এই মডিউলগুলি লাগিয়েছে, তার কন্ট্রোল সে পাকিস্তানেই থাকবে, এবং পাকিস্তান থেকে ওরা এক একটা মডিউলকে এক একটা কোড নামে করবে, এবং এক একটা যে মডিউল আছে তারা জানে না আমার আশেপাশে কোথায় কোন মডিউল আছে। এটাকে বলতে গেলে, আরও বিস্তারে বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা তার মধ্যে থেকেও কী করে খবর বের করে লিঙ্ক বের করি, সেটা একটা বিরাট প্রসেস। তো হয় কি, আমরা যখন অপারেশনে যাই, আমাদের কাছে প্রথমে ইনফরমেশন আসে। ইনফরমেশনটাকে কোরিলেট করে কোলেট করে আমরা এটাকে ইন্টেলিজেন্সে তৈরি করি, যে হ্যাঁ, এতগুলি ইনফরমেশনের মধ্যে আমার এই খবরটা আমার দরকার। এখন ওই ইন্টেলিজেন্সটাকে অ্যাকশনেবল ইন্টেলিজেন্স করতে হলে আমাকে আরও দক্ষতার সাথে এদের কমিউনিকেশন নেটওয়ার্কের মধ্যে ভাঙন ধরিয়ে এদের সমস্ত কথাবার্তাগুলিকে যত তাড়াতাড়ি পারবে ততই অ্যাকশনেবল ইন্টেলিজেন্স আমরা করতে পারি। যেমন ধরুন, আমি যদি এক্সাম্পলটা দেই, যে এই যে ফরিদাবাদ, সাহারানপুর, লখনৌ, এই যে ধরা পড়লো একটা ছোট্ট ইনসিডেন্টের উপর, শ্রীনগরের এসএসপি দিব্যেন্দু চক্রবর্তী, খুব ডাকসাইটে অফিসার, খুব ভালো অফিসার, কিছুদিন আগে অপারেশন মহাদেবে সেনাবাহিনীর অঙ্গ হয়ে ও অ্যাকশনে ছিল, যেখানে নাকি পেহেলগাঁওর 4 জনকে মারা গেছিল। তো ও একদিন রাত্রে খবর পেল যে এরকম একটা পোস্টার পড়েছে, জৈশ-এ মোহাম্মদ বলছে যোগ দাও, করো। তো অন্যান্য সময় কি হয়, 2019-এর আগে এসব পোস্টার বলে এটা ঠিক আছে, ওকে পাত্তা দিত না, পোস্টার পড়ছে, বা অন্যান্য অফিসাররা কী করে, ঠিক আছে পোস্টারটা ছিঁড়ে ফেলে দাও। ও বললো না, এইটাকে ডিটেক্ট করো। ডিটেক্ট করে দেখা গেল যে সমস্ত ক্যামেরা থেকে করে, তাও সেই লোকটার পিছনের অংশটা দেখে এই সোর্সের মাধ্যমে দেখলো যে একজন ডাক্তার লাগাচ্ছে, এটা ডাক্তার ওমর নবী, সে এটা লাগিয়ে, যখন একজন ডাক্তার লাগিয়েছে, ওর ঘুম ভেঙে গেছে, ওর ঘুম চলে গেছে যে একটা ডাক্তার কি করে ইনভলভ হয়। সেইখান থেকে ওকে ধরে একটা মৌলবীকে পেল, সেই মৌলবীকে মাধ্যমে তখন সেই ডাক্তারদের এই গ্যাং অফ ডাক্তার পেল, 3 জন ডাক্তার, তারপরে আস্তে আস্তে স্প্রেড হলো।
ইলেকট্রনিক্সের দোকানগুলো, রাজপথ রায় সরণির যে পরপর ইলেকট্রনিক্সের দোকানগুলো, তার কাঁচগুলো বিস্ফোরণের যে ইম্প্যাক্ট, বিস্ফোরণের ব্যাপকতা, তাতে কাঁচগুলো অবধি চুরমার হয়ে গেছে। বিস্ফোরকটা ঠিক কী রকম হতে পারে, এবং আপনার এতদিন এই ধরনের বিস্ফোরক নিয়ে স্টাডি করার অভ্যেস, ঠিক কী রকম ধরনের বিস্ফোরণে এর ইম্প্যাক্টটা এতটা হতে পারে ব্রিগেডিয়ার দাস? হ্যাঁ, দেখুন, এটা যেহেতু একটা অর্গানাইজড টেররিস্ট অর্গানাইজেশনের মনে হচ্ছে কাজ, তো তারা স্বাভাবিকভাবেই এমন একটি জায়গা এবং এমন একটি সময় এবং টার্গেট বেছেছে যেখানে ভিড় হয়। এই জায়গাটা আমি নিজেও দিল্লিতে 5 বছর ছিলাম। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে গাড়ি ব্যবহার করেছে, কারণ গাড়ি ইটসেলফ ইজ এ এক্সপ্লোসিভ। এবার সামান্য বিস্ফোরক দিয়ে গাড়ির মধ্যে যে পেট্রোল থাকে সেটাতে অনেক বড় ব্যাপার ঘটানো যায়, যেমন গ্যাস সিলিন্ডার দিয়ে করা যায়। এগুলোর জন্য আলাদা করে তাদের মেহনত করে কিলো কিলো বিস্ফোরণ আনতে হয় না। সিটিং বিস্ফোরণ যে কোনো কার পার্ক, সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে। এবং এই গাড়ি বম, স্কুটার বম আমরা আগেও দেখেছি। তো এই একটা ট্রেন্ড শুরু হলো, এবং আমি মানে খুব যদি আবার কিছু একটা হয় অন্য কোনো শহরে, আমি আশ্চর্য হব না, কারণ এইগুলো ঘটাতে খুব বেশি ট্রেনিং লাগে না। এইগুলো যারা আপনার আমার ভাষায় যেগুলো স্লিপার সেল, সেই সব মানুষগুলোই করতে পারে। অল্প ছোট্ট বিস্ফোরণ গাড়ির পেট্রোল ট্যাঙ্কে লাগিয়ে দেবে একটা গাড়ি, তারপরে একটা ছেড়ে দিয়ে আরেকটা গাড়ি, তো মাঝখানের গাড়িগুলো তখন আপনা আপনি উড়ে যাবে। এবং তারপরে যদি এই এলাকাটা ভিড়বহুল হয়, আপনারা জানেন এটা প্রচন্ড ভিড়বহুল এলাকা, এবং সন্ধ্যের সময়, আজকে সোমবার তো ওয়ার্কিং ডে, তো সেইখানে এই ফ্যাটালিটি হচ্ছে এবং আরো কিছু হতে পারে। আমি আশ্চর্য হব না। সকাল থেকে আপনারা দেখাচ্ছেন যে ভারতবর্ষে কিছু ডাক্তার নেমে পড়েছে টেররিজমে, এবং বিশালভাবে তারা অংশগ্রহণ করছে। তাদের কাছ থেকে এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল পাওয়া গেছে, এবং সেই খবরটা শেষ হতে না হতে এক্ষুনি আমরা আমাদের মানে রাজধানীতে এই তাণ্ডব দেখছি। তো আমি তো 2-2 4 করছি যে মোস্ট প্রবাবলি এটা বেরাবে যে এটা বিস্ফোরণ এবং এটা এক্সপ্লোসিভ দিয়ে ঘটানো হয়েছে। যদি নাও বেরায়, তাও যা ইন্ডিকেশন পাচ্ছি যে পাকিস্তানের হাত এবং বড় বড় টেররিস্ট অর্গানাইজেশনের হাত আছে এই ঘটনাতে, সেইটাতে আমার মনে হয় যে আরো কিছু আমরা নাশকতা দেখব। হরিয়ানার ফরিদাবাদে আজকেই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হলো। কি হলো? 5 বা 10 বা 50 কেজি নয়, 2900 কেজি। তার ভেতরে RDX তৈরির মশলা ছিল। RDX তৈরির 360 কিলো মশলা পাওয়া গেছে, অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি পাওয়া গেছে, একাধিক পিস্তল এবং AK-47 রাইফেল পাওয়া গেছে। 3 জন চিকিৎসক সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে আজকেই। এবং পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জেইশে মোহাম্মদের সমর্থনে এক চিকিৎসককে তার আগেই কারপিপুরি গ্রেফতার করেছিল, তিনি পোস্টার সাঁটছিলেন। আমাদের দেশের রাজধানীর বুকে 15ই আগস্ট যে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা তোলেন, তার কাছাকাছি এরকম একটা বিস্ফোরণ হয়েছে। এবং এখন মৃত্যুর সংখ্যা আপনারা যা বলছেন তার থেকে অনেক বাড়বে বলেই মনে হচ্ছে। অর্থাৎ এই যে এতগুলো লোকের মৃত্যু হচ্ছে, অনেক লোক আহত হচ্ছে, এই যে গাড়ি, বাস, আশেপাশের দোকান, যে আর্থিক ক্ষতি হচ্ছে, তার থেকেও বেশি যে লোক সন্ত্রস্ত হচ্ছে, যে টেরোরাইজ করে দেওয়া হচ্ছে। এটা আমার দেশের রাজধানী, আমাদের যে ইন্টেলিজেন্স তারা কিন্তু এই খবরটা জোগাড় করতে পারেনি। এটা আমাদের ব্যর্থতা, এটা প্রথমে স্বীকার করতে হবে। এবং কেন এই ব্যর্থতা আসছে, পরবর্তীকালে যাতে এটা না আসে সেইটার কিন্তু ব্যবস্থা করতে হবে। কেন আমি বলছি ইন্টেলিজেন্স, আমি একটু শুধু যোগ করি, আপনি কি বলছেন যে যেহেতু আজকেই এই যেখানে এই ব্লাস্টটা হলো সেখান থেকে মাত্র 30 কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে এই এত বিস্ফোরক পাওয়া গেল, আরও অ্যালার্ট হয়ে এই পুরোটা প্রায় কম্বিং অপারেশন চালানো উচিত ছিল যাতে এই ধরনের বিস্ফোরণটাকে আটকানো যায়? সারা দেশে কম্বিং অপারেশন সফল হতে পারে না। ইন্টেলিজেন্স খবর ছিল হরিয়ানায়, পিন পয়েন্টে তারা ধরেছে। একদম আমাদের এখানে ইন্টেলিজেন্সের খবর থাকা উচিত ছিল। এটা আমাদের ফেলিওর, আমি আবারও বলছি। কারো দোষ দেওয়া না করে আমাদের যে ত্রুটিটা ছিল সেটা বের করে পরবর্তীকালে যাতে না থাকে। কেন আমি বলছি, দিল্লি পুলিশের একটা ইন্টেলিজেন্স উইং আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের হোমের অধীনে একটা ইন্টেলিজেন্স ব্যুরো আছে, ক্যাবিনেট সেক্রেটারিয়েটের অধীনে একটা আছে, এরপরে রেল বা সিআরপিএফ বিএসএফ প্রতিটা সংগঠনে, আমি আরপিএফে কাজ করেছি, তাদের ইন্টেলিজেন্স উইং আছে। অতএব কোথাও থেকে এই খবরটা আমরা জোগাড় করতে পারিনি।
লালকেল্লা ভারতের ইতিহাস, ঐতিহ্য, গর্বের প্রতীক। এখান থেকে প্রতি বছর 15ই আগস্ট ভাষণ দেন প্রধানমন্ত্রী। আর সেই লালকেল্লার অদূরে বিস্ফোরণ ঘটিয়ে দিল্লির মাটি রক্তাক্ত করা হয়েছে। প্রশ্ন উঠছে, গোটা বিশ্বে বার্তা দিতেই কি লালকেল্লার কাছের এলাকাকে বিস্ফোরণের জন্য বেছে নিয়েছিল জঙ্গিরা? ভারতের গর্বে আঘাত হানতেই কি লালকেল্লা সংলগ্ন এলাকা টার্গেট করা হয়েছিল? সূত্রের খবর, ধৃত চিকিৎসক মুজাম্মিল শাকিলের মোবাইল ফোনের টাওয়ার বিশ্লেষণ করে দেখা গেছে চলতি বছরের জানুয়ারি মাসে লালকেল্লা চত্বরে একাধিকবার রেকি করেছিল সে। সঙ্গে ছিল আরেক চিকিৎসক উমার উন নবী। আর তাই প্রশ্ন উঠছে, তাহলে কি 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লার কাছে নাশকতার পরিকল্পনা ছিল? পাশাপাশি আরেকটি সূত্রে অনুমান, কড়া নিরাপত্তার জন্য প্রজাতন্ত্র দিবসের দিন হামলার ছক থেকে সরে এসে দীপাবলির সময় তারা পরিকল্পনা করেছিল নাশকতার। কিন্তু শেষ অবধি সেই পরিকল্পনাও ভেস্তে যায়। আর শেষ অবধি সোমবার তার দুই সঙ্গী ধরা পড়ার পর লালকেল্লা সংলগ্ন এলাকাতেই বিস্ফোরণ ঘটায় চিকিৎসক উমার। সিসিটিভি ফুটেজে এই i20 গাড়ি ও উমারুন নবীর হদিশ পাওয়ার পর দিল্লি বিস্ফোরণ কাণ্ডে পুলিশের নজরে ছিল একটি লাল ইকো স্পোর্টস গাড়ি, যেটি দিল্লি বিস্ফোরণের অন্যতম ষড়যন্ত্রী চিকিৎসক উমারুন নবীর নামে নথিভুক্ত ছিল। বুধবার সন্ধে হরিয়ানার ফরিদাবাদের খান্ডাওয়ালি গ্রামের কাছে তার হদিশ পায় পুলিশ। অপারেশন সিঁদুরে জেএসের প্রধান মাসুদ আজাহারের দুই বোনের একজনের স্বামী মারা যান। শোনা গেছিল যে এই দুই বোনের নেতৃত্বে জেইশে মোহাম্মদ পোস্ট অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদীদের মহিলা উইং খোলে এবং এই লালকেল্লা ব্লাস্টে দেখা গেল যে মহিলা ডাক্তার গ্রেফতার হয়েছেন সেই শাহিন শাহিদের গাড়ি এবং বাড়ি থেকে প্রচুর বিস্ফোরক, পিস্তল, AK-47 পাওয়া যাচ্ছে। আজ জানা যাচ্ছে যে এই ডাক্তার শাহিন শাহিদ হচ্ছেন ভারতে জেইশের মহিলা জঙ্গি রিক্রুটমেন্টের মাথা। তো এখন এখানে প্রশ্ন তো উঠবে যে তাহলে অপারেশন সিঁদুরের পর ভারতে সন্ত্রাসবাদের সিদ্ধারা তো ভাঙেইনি, উপরন্তু জেইশে মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠীর তাদের সক্রিয়তা ক্রমশ এই দেশে আরও বাড়িয়েছে। আমার পরের বক্তা ব্রিগেডিয়ার প্রণব ঘোষের কাছে এই প্রশ্নেই আসবো। ছোটবেলার থেকে আর্মিতে শিখিয়েছে যে নেভার আন্ডার এস্টিমেট ইউর এনিমি। পোস্ট সিন্দুর যখন আমরা ওদের টেররিস্ট বেসগুলোকে, ট্রেনিং বেসগুলোকে অলমোস্ট অবলিটারেট করলাম এবং দ্যাটস আ প্রুভেন ফ্যাক্ট, দ্য হোল ওয়ার্ল্ড নোজ অ্যাবাউট ইট, তখন 4 দিন পরে যে ওরা সব কিছু ছেড়ে দিয়ে সাধু হয়ে যাবে এটা তো আমরা কোনোদিন ভাবিনি। সো দে ফার্স্ট থিং দে ডু ইজ রিগ্রুপ, রিঅর্গানাইজ অ্যান্ড রিলঞ্চ ইয়োর সেলফ। স্ট্র্যাটেজি চেঞ্জ হয় যে ক্রস বর্ডার টেরোরিজমে এরকম ধরনের প্রবলেম হচ্ছে, ওকে স্লিপার সেল অ্যাক্টিভেট করে উইদিন দ্য কান্ট্রি একটা তৈরি করে এদের টেরোরিজম করো। কিন্তু যেটা দুটো ডিপার্চার এই ইয়েতে হয়েছে, যেটা নোটিসেবলি, দ্য স্ট্র্যাটেজি অফ জেইশে মোহাম্মদ, এরা দুটো জিনিস খুব ডেলিবারেটলি করেছে। একটা হচ্ছে যে বর্ডারে কনসেন্ট্রেটেড বড় ট্রেনিং গ্রাউন্ড ওরা আর করছে না। ওরা দে হ্যাভ টেকেন আ স্ট্র্যাটেজি অফ ডিসপার্সাল অফ দ্য ট্রেনিং এরিয়া। তার জন্যে খবরে বলে যে 313টা 313 টু বি ভেরি প্রিসাইজ ট্রেনিং ট্রেনিং এরিয়াস হ্যাভ বিন ক্রিয়েটেড বাই দেম। ওরা তৈরি করেছে, ডিসেন্ট্রালাইজ করেছে অল ওভার পাকিস্তান। দিস ইজ নট যে ভাওয়ালপুরে আছে কি মুরিদকাতে আছে কি এরকম ধরনের নয়, এটা হচ্ছে জেইশে মোহাম্মদের। ওরা 313টা এরকম ট্রেনিং গ্রাউন্ড তৈরি করছে এবং তার উপরে অ্যাবাউট $4 মিলিয়ন ইনভেস্ট করেছে। এটা দিস ইজ নিউজ। নাও এই টাকাটা ছাড়াও দের ইজ এ ট্যাসিট সাপোর্ট দ্যাট গোজ উইদাউট সেইং, যে ওদের বিগ ব্রাদার, ওদের সমস্ত কিছু যা গভর্নমেন্ট অফ টেরোরিজম, তারা নিশ্চয়ই সাহায্য করছে। এছাড়াও ওরা ফ্লাড রিলিফ ফান্ড ইত্যাদি সূত্রে নানা রকম টাকা তোলার চেষ্টা করছে। দিস ইজ ওয়ান থিং, দ্যাটস আ ডিসপার্সাল অফ দেয়ার ট্রেনিং গ্রাউন্ডস। অ্যান্ড নাম্বার 2 যেটা করছে ওরা, সেটা হচ্ছে যে মহিলাদেরকে ইন্ট্রোডিউস করছে ইন ট্রেনিং। এখনও মহিলাদের কোনো প্রেজেন্স অপারেশনে খুব একটা পাওয়া যায়নি, যে ক্রস বর্ডার অপারেশন কারেক্ট ইয়েতে, কিন্তু ট্রেনিং মডেলে এদেরকে ইউজ করা এবং তার লিডারশিপ দিচ্ছে
যে মাসুদের যে জেইশ মোহাম্মদের হেড তার 2 বোন। কাজেই এইটাতেই এই যে মহিলা আমাদের দেশ থেকে হয়েছেন, যিনি সিম্পাথাইজার অবলিক লিডার অবলিক হোয়াট এভার ইট ইজ, যে শাহিন ওনার ইনক্লুশন এবং ওনার ইন্টেলিজেন্স, একজন ডাক্তার নিজে উনি, কাজেই সেটাকে ইউজ করা হচ্ছে। অ্যান্ড শি ইজ বিন ভেরি ভেরি এক্সপ্লিসিটলি বিন ইউজ। প্রথমে ভাবা হয়েছিল একটাই AK-47 পাওয়া গেছে, তারপরে আরও অনেক কিছু ওনার ওখান থেকে আনার্থ হয়েছে, এবং পরবর্তীকালে আই এম কোয়াইট শিওর this is going to be a huge cachet, even huge breakthrough that what has come. সোমবার সন্ধ্যায় গাড়ি বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লির লালকেল্লা চত্বর। এই হচ্ছে বিস্ফোরণের মুহূর্তের সিসিটিভি ফুটেজ। যেন ভয়ঙ্কর আগুনের গোলা, সঙ্গে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো জোরালো আওয়াজ। এই হলো সেই হুন্ডাই i20 গাড়ি যেটিতে বিস্ফোরণ হয়েছিল। এই গাড়িতেই বসেছিল চিকিৎসক উমার উল নবী, দিল্লি বিস্ফোরণের চক্রী। আর এখানেই চাঞ্চল্যকর দাবি করেছে জম্মু কাশ্মীর পুলিশ। গত কয়েকদিন ধরেই পুলিশের স্ক্যানারে ছিল উমার উল নবী। সে কথা কি পৌঁছে গেছিল উমারের কানে? তাই কি ঘাবড়ে গেছিল সে? ঘাবড়ে গিয়ে কি সে এখানে বিস্ফোরণ ঘটায়, নাকি পরিকল্পিত হামলা ছিল? পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল 7:30টায় হরিয়ানার ফরিদাবাদে ছিল উমারের i20 গাড়ি। সিসিটিভি ফুটেজে সেই সময় ফরিদাবাদের এশিয়ান হাসপাতাল থেকে বেরোতে দেখা যায় গাড়িটি। সকাল 8:13 সেটিকে দেখা যায় বদরপুর টোল প্লাজা থেকে দিল্লিতে ঢুকছে। কিছুক্ষণ পর 8:20 ওখলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কাছে একটি পেট্রোল পাম্পে গাড়িটি চোখে পড়ে। এরপর বেশ কিছুক্ষণ গাড়িটি কোথায় ছিল তার হদিশ পাওয়া যায়নি। দুপুর 3:19 লালকেল্লার কাছাকাছি পার্কিং লটে দেখা যায় গাড়িটি। তারপর প্রায় ঘন্টা 3 এই পার্কিং লটেই দাঁড়িয়েছিল i20 গাড়িটি। আর তার মাঝে ঘটে যায় টুইস্ট। তুমি পালাতে পারো কিন্তু লুকোতে পারবে না। এক্সান্ডারে জম্মু কাশ্মীর পুলিশের এই চরম হুঁশিয়ারির পরেই কি ভয় পেয়ে গেছিল দিল্লি বিস্ফোরণের মূল চক্রী উমার উল নবী? তাই কি এই কাশ্মীর পুলিশের বার্তার 40 মিনিটের মধ্যেই লালকেল্লার কাছে তড়িঘড়ি বিস্ফোরণ ঘটায় সে? লালকেল্লার সামনে কি আত্মঘাতী হামলার ছক কষেছিল উমার, নাকি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে অন্য কোনো জায়গায় পালাতে চেয়েছিল সে? অন্য কোনো জায়গায় বড়সড় হামলার ছক কষা হয়নি তো? সেটা হলে কোন জায়গায়? দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর তদন্তকারী সংস্থাগুলির কাছে এই প্রশ্নের উত্তর জানাটা এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। এই হলো দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের মুহূর্তের সিসিটিভি ফুটেজ। ঘড়িতে তখন সন্ধ্যে 6:50 বিস্ফোরণের তীব্র আওয়াজ। তার কিছুক্ষণ আগেই ঘাতক i20 গাড়িটি লালকেল্লার পার্কিং লট থেকে বেরোতে দেখা গেছে। সেই সময় চালকের আসনে ছিল মূল চক্রী ও চিকিৎসক উমার। তবে এইসব প্রশ্নের উত্তর পেতে গেলে শুরুটা করতে হবে জম্মু কাশ্মীর থেকে। উপত্যকায় জৈশ-ই মোহাম্মদের কার্যকলাপের খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। ধীরে ধীরে সামনে আসে জৈশের চিকিৎসকদের জঙ্গি মডিউল, যা কিনা কাশ্মীর হয়ে হরিয়ানার ফরিদাবাদ, উত্তরপ্রদেশের সাহারানপুর, লখনৌ হয়ে দিল্লি পর্যন্ত বিস্তৃত। সকলকে চমকে দিয়ে উঠে এসেছে 4 চিকিৎসকের নাম। দক্ষিণ কাশ্মীরের কাজিগুন্ডের বাসিন্দা আদিল আহমেদ রাথের, অনন্তনাগ সরকারি মেডিকেল কলেজের প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক। কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা আল ফালা মেডিকেল কলেজের শিক্ষক চিকিৎসক মুজাম্মিল শাকিল। পুলওয়ামার বাসিন্দা সেই আল ফালা মেডিকেল কলেজের চিকিৎসক উমার উল নবী। এবং উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা আরেক চিকিৎসক শাহিন শাহিদ। এই 4 জনের মধ্যে একমাত্র উমার উল নবী বাদে 3 জনকেই গ্রেফতার করেছিল কাশ্মীর ও হরিয়ানা পুলিশ। ওনারা একটি সিসিটিভি ক্যামেরাতে দেখেন ডক্টর আদিল, তিনি জেইশ-এ মোহাম্মদের কিছু পোস্টার লাগাচ্ছেন। কারণ পোস্টার আসছিল জম্মু কাশ্মীরে এবং সেটা মানুষকে উদ্বিগ্ন করছিল কারা পোস্টার লাগাচ্ছে। তাকে ধরবার পরে তার ইন্টারোগেশন থেকে বেরোয় নাম মুজাম্মিলের, এবং মুজাম্মিলের পরে লেডি ডক্টর, এবং তারপরে এই ব্লাস্টের ঘটনাটা যখন হয়। গত কয়েকদিনে AK-47 অ্যাসল্ট রাইফেল, পিস্তল এবং প্রায় 2900 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। এমনই সময় জম্মু কাশ্মীরে স্ক্যানারে ছিল উমার উল নবী। তাকে তল্লাশি করছিল জম্মু কাশ্মীর পুলিশ। এবং 10ই নভেম্বর বিস্ফোরণের ঠিক কিছুক্ষণ আগে আরও একটা পোস্ট করে জম্মু কাশ্মীর পুলিশ। সোমবার সন্ধ্যে 6:10 জম্মু কাশ্মীর পুলিশের তরফে পোস্ট করে বলা হয়, ইউ ক্যান রান বাট ইউ কান্ট হাইড। সূত্রের খবর, পলাতক উমারের উদ্দেশ্যেই এই পোস্ট করেছিল কাশ্মীর পুলিশ। এই ঠিক 40 মিনিট পরেই দিল্লিতে গাড়ি বিস্ফোরণ ঘটে। 6:22 উমর নিজের গাড়ি বার করলো আর 6:58 ওই এক্সপ্লোশনটা হলো। এখন 6:22 যখন ও বেরোলো, ওর মাথায় কি ছিল আমরা কেউ জানি না,
কিন্তু 6:58 যে এক্সপ্লোশনটা হলো এটাও অ্যানালাইজ করার দরকার। কেন কি আমি যেটা আগে বলছিলাম, ডেটোনেটর যদি ওপরে থাকতো তাহলে ব্লাস্টটা নিচে দিকে যেত আর ওখানে ক্রেটার হতো, একটা রাস্তার উপরে বিরাট বড় গর্ত হতো। সেটা হয়নি, ব্লাস্টটা পুরো ওপর দিকে গিয়েছে আর সাইডে গিয়েছে। উমর হয়তো এই অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছে। এখন ডিএনএ টেস্ট বলে দেবে যে ওটা ওমর কিনা। এখন ইস্যু হচ্ছে যে এরা যে এত পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট কোত্থেকে নিয়ে এসছে। কেন কি প্লাস্টিক এক্সপ্লোসিভ আর আরডিএক্স যেটা ইন্ডিয়াতে 10-12 বছর আগে ইজিলি পাকিস্তান ভেতরে পাঠাতে পারতো, সেটা এখন পাঠাতে পারছে না, এমনকি চীনও পারছে না আমাদের টেররিস্টকে যাদের ওরা সাপোর্ট করে। তো এখন লোকাল যে টেররিস্টরা আছে তারা বেশিরভাগ অ্যামোনিয়াম নাইট্রেটকে ব্যবহার করছে। কিন্তু এই যে গ্রুপটা আছে যারা প্রায় 3 টন এক্সপ্লোসিভ করেছে, এদের কাছে একটা বিরাট বড় প্ল্যান ছিল। ইউপি, হয়তো দিল্লি, অন্য জায়গায় বড় বড় শহর লাইক ইন আহমেদাবাদ আর আশেপাশে জায়গায় অ্যাটাক করার প্ল্যান ছিল। কিন্তু যে জিনিসটা হলো শ্রীনগরে, যে ওই টেররিস্ট যে জৈশ এ মোহাম্মদের অ্যাডভার্টাইজিংয়ের পোস্টার লাগাচ্ছিল, সে ধরা পড়লো। আর ডিটেল ইন্টারোগেশন করে আমরা জানতে পারলাম যে এ একটা বিরাট বড় একটা টেরর গ্রুপ, হোয়াইট কলার জবওয়ালা টেরর গ্রুপের সাথে যুক্ত আছে। তারপরে এক এক করে এখন ওরা অ্যারেস্ট হতে আরম্ভ হয়েছে। এখন ইস্যু হচ্ছে এই ইনভলভমেন্টটা কতটা ছড়িয়ে গিয়েছে। আল ফালাহ হচ্ছে একটা মুসলিম স্পন্সার্ড মেডিকেল কলেজ। আমাদের দেশে এরকম অনেক ইনস্টিটিউশনস আছে, কলকাতায়ও আছে, যেখানে র্যাডিক্যালিজম ছড়িয়েছে কিনা সেটা আমরা জানি না। তো আমাদের যে স্কোপ অফ ইনভেস্টিগেশন আরও বড় আর আরও স্প্রেড আউট হয়ে যাবে, যে এরকম ধরনের যে এডুকেশনাল ইনস্টিটিউশন, এইখানে যে ছাত্ররা ওরা র্যাডিক্যালাইজ হয়েছে কি হয়নি সেটা দেখবে। এখন আমাদের একটু সময় লাগবে। তো ইমিডিয়েট ইস্যু হচ্ছে ফরিদাবাদে যেটা ওরা পেয়েছে, এখনও সার্চ চলছে আর রিকভারি চলছে। দিল্লিতে যা হওয়ার এক্সপেক্টেড ছিল সেটা হয়ে গেছে। আর দিল্লিতে আমরা কিছু অন্য জায়গায় টার্গেট ছিল কিনা সেটা আমরা এখনো জানি না। ইন্টেলিজেন্স এজেন্সিস নিশ্চয়ই ওরা সার্চ করছে। সোমবার লালকেল্লার সামনে দিল্লির হাই সিকিউরিটি জোনে এই ভয়াবহ বিস্ফোরণে উঠে এসেছে 13 ডক্টর প্লট। সেই চিকিৎসকদেরই জঙ্গি মডেল, সাদা অ্যাপ্রনের আড়ালে সন্ত্রাসের কারবার। হরিয়ানার ফরিদাবাদের টেরর মডিউলে জড়িত সন্দেহে গ্রেপ্তার হয়েছে সেখানকার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক মুজাম্বিল। সে দিল্লি বিস্ফোরণের অন্যতম চক্রী উমারুন নবীর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। সূত্রের দাবি, মুজাম্মিলের ফোন থেকে উদ্ধার হওয়া তথ্যে জানা গিয়েছে জম্মু কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা এই চিকিৎসক হরিয়ানার ফরিদাবাদ থেকে একাধিকবার দিল্লি গিয়েছিল। তার দিল্লিতে যাওয়ার পরিকল্পনারই অংশ ছিল। সূত্রের দাবি, ধৃত মুজাম্বিলের ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ মিলেছে। মুজাম্বিল গ্রেপ্তার হওয়ার পর অনেকেই সেই সব গ্রুপ থেকে লেফট করেছেন। যারা গ্রুপ ছেড়েছেন তারা কি ভয়ে বেরিয়ে গেছেন, নাকি তারাও ফরিদাবাদ মডিউলেরই অংশ? সূত্রের খবর, সন্দেহভাজনদের সন্ধানে যারা গ্রুপ ছেড়েছেন তাদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে পুলিশ। मुजम्मिल के परिवारों ने तो साफ बोल दिया कि 14 दिन पहले उसका फोन स्विच ऑफ हो गया था, यानी मुजम्मिल अपने परिवार के साथ जो आखिरी संपर्क था वो 14 दिन पहले टूट गया था। जबकि अगर उमर की बात करें तो उमर के परिवार ने तो ये बोला कि शुक्रवार को आखिरी बार उससे बात हुई थी। वो 4 साल उधर गया दिल्ली में, 4 साल रहता है, 1 साल में 2 बार आता घर में। हाँ, जून में घर में आया, हम इधर है, उसका बहन का थोड़ा एंगेजमेंट है इसीलिए आया। ফরিদাবাদ মডিউলে যুক্ত চিকিৎসক মুজাম্বিল আহমেদ হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
কাশ্মীরের বাসিন্দা ছিলেন তিনি। বিস্ফোরণে যুক্ত চিকিৎসক উমারুন নবীও আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। আরেক ধৃত চিকিৎসক শাহিন শাহিদও এখানেই শিক্ষকতা করতেন। আদিল আথের সাহারানপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতেন। ধৃতদের মধ্যে শাহিন শাহিদ জঙ্গি গোষ্ঠী জৈশের ভারতের মহিলা শাখার প্রধান কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। শাহিনের আদি বাড়ি উত্তরপ্রদেশের লখনৌয়ের খন্দারি বাজারে। ডাক্তারি পড়েছে এলাহাবাদ থেকে। সূত্রের খবর, শাহিনের বিয়ে হয়েছিল মহারাষ্ট্রের বাসিন্দা জাফর হায়াত নামে এক চিকিৎসকের সঙ্গে। পরে তাদের ডিভোর্স হয়ে যায়। লখনৌ থেকে ফরিদাবাদে চলে আসে শাহিন। সেখানে মোজাম্মেলের সঙ্গে পরিচয় হয় এবং সেই সূত্রেই গড়ে ওঠে জৈশ জো। উত্তরপ্রদেশের এটিএস সূত্রে খবর, শাহিনের ভাই চিকিৎসক পারভেজকে আটক করেছে পুলিশ। 2012-13 में मेरा डिवोर्स हो गया। उसका मेरा कोई उसका कनेक्शन नहीं रहा, कोई भी रिलेशनशिप नहीं रहा। ना मुझे ये पता था कि वो है कहाँ पे। प्रेजेंट टाइम में भी कहीं नहीं कुछ होता था। जब से वो गई है तब से उन सब मेरा कोई कॉन्टैक्ट नहीं रहा। দিল্লি বিস্ফোরণের নেপথ্যে কি সেই পাকিস্তান? নানা তথ্য প্রমাণ থেকে এই সম্ভাবনা যখন জোরালো হচ্ছে, তখন বাংলাদেশ, তুরস্ক এবং কাতারের প্রসঙ্গও সামনে এসেছে। সূত্রের খবর, ধৃত দুই চিকিৎসক আদিল আথের এবং মুজাম্মিল আহমেদ চলতি বছরের শুরুর দিকে তুরস্কে গিয়েছিল। সেখানে তারা হ্যান্ডলারদের সঙ্গে দেখা করে। তারাই দুই চিকিৎসকের থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল বলে সূত্রের খবর। এখানেই শেষ নয়, কাশ্মীরের সোপিয়া থেকে ইরফান নামে এক মৌলবীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেরা করে দুই মহিলা চিকিৎসকের নাম উঠে এসেছে। সূত্রের খবর, দুজনেই ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে। তারপর শ্রীনগরের সরকারি হাসপাতালে ইন্টার্নশিপ করতে আসে। তখনই ইরফানের সংস্পর্শে আসে ওই দুই মহিলা চিকিৎসক। সম্প্রতি এই দুই মহিলা চিকিৎসকের এনক্রিপ্টেড চ্যাট তদন্তকারীদের হাতে এসেছে বলে সূত্রের খবর। একে অপরকে পাঠানো প্রায় 400টি মেসেজে দুই মহিলা চিকিৎসককে অর্থ জোগাড় করা, লজিস্টিক সাপোর্ট, নিরাপদ আশ্রয় তৈরির মতো বিষয়ে আলোচনা করতে দেখা গেছে। সূত্রের দাবি, এই দুই মহিলা চিকিৎসকের মধ্যে একজনের কাছে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে 2023-24 সালে তুরস্কের রাজধানী ইস্তানবুল এবং কাতারের রাজধানী দোহা থেকে টাকা ঢুকেছে। আমাদের স্টুডেন্টস যারা টার্কিতে যায়, বাংলাদেশে যায় কিংবা চায়নায় যায়, ওদের র্যাডিক্যালাইজ করার চেষ্টা করে। চাইনিজ গভর্নমেন্ট করে, বাংলাদেশ গভর্নমেন্টও করে, আর টার্কি হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া ওপেনলি। একজন ডাক্তার ও টার্কিতে গিয়েছিল, কার সাথে দেখা করেছে, কি করেছে কোনো খবর নেই। ওটা ইন্টারোগেশনে ওর ডকুমেন্ট থেকে আমরা খবর পেয়ে যাব। তো আমাদের একটু সাবধান থাকতে হবে। এখন এদের ওপরে সার্ভেলেন্স আছে কি না আমরা কেউ জানি না। বারবার প্রশ্ন উঠছে, একের পর এক চিকিৎসক মহান পেশায় ব্রতী হয়েও কিভাবে জঙ্গিদের খপ্পরে পড়ছে। এখন আমরা এই যে রেড ফোর্টের ঘটনার পরিপ্রেক্ষিতে যে ব্যাপারটাকে আলোচনা করছি, সেটা কিন্তু আমাদের আরও ডিপলি ভাবাবে এবং এই কারণে ভাবাবে যে একাধিক ডাক্তাররা যারা এদের মধ্যে কেউ কেউ একই হসপিটালে কাজ করছিলেন, একই অঞ্চলে কাজ করছিলেন, বা তারা সোশ্যালি ডক্টরসরা একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড। এখন আমাদের ডাক্তারদের ওপর যেমন মানুষ বিশ্বাস করে, আমাদের ডাক্তারদের ওপর যখন ভেরিয়াস সিকিউরিটি এজেন্সিরা বিশ্বাস করে, হয়তো তারা আমাদের একটু অন্য চোখে দেখেন। এখন এই ব্যাপারটা যদি অ্যাজ আ মেকানিজম ফর টেররিস্ট অ্যাক্টিভিটি হতে থাকে, যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার গোষ্ঠীদের এইভাবে ব্যবহার করব, এটা একটা অত্যন্ত দুশ্চিন্তার কারণ অদূর ভবিষ্যতে যেটা হতে চলেছে সেটা হলো ডাক্তারদের প্রফেশনাল এবং সামাজিকভাবে তাদের যে চলাফেরা করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, তাদের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে আরও অনেক বেশি ভিজিলেন্স, আরও অনেক বেশি নজরদারি অপরিহার্যভাবে চলে আসবে। তাতে আমরাই হয়তো কিছুদিন বাদে বাদে বিরক্ত হয়ে যাব, কিন্তু বিরক্ত হলেও আজকে আমাদের দেশের, আমাদের মেজর শহরের মানুষের নিরাপত্তাটা অনেক বেশি জরুরি আমাদের কিছু কিছু ব্যক্তি স্বাধীনতার থেকে। আমরা এটা কেউই চাইনি। এখন যারা এই জিনিসটাকে নিজেদের দুর্ভাগ্য আমরা নিজেদের ওপর টেনে এনেছি, এবং একজন ডাক্তার হিসেবে আমার ঘোর দুশ্চিন্তা আজকের দিনে যে অবধারিতভাবে আমাদের অ্যাজ আ প্রফেশনাল গ্রুপ আমাদের ওপর নজরদারি, আমাদের ওপর সার্ভেলিয়েন্স এবং আমাদের নানান চলাফেরা অ্যাক্টিভিটির ওপরে আমাদের অ্যাকাউন্টেবিলিটি এবং সার্ভেলিয়েন্স অনেক বেড়ে যাবে। এখন এই ধরনের সেল
বা এই ধরনের অপারেশন আরো অন্যান্য জায়গায় হচ্ছে কিনা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দ্যাট ইজ আ ভেরি রেলেভেন্ট কোয়েশ্চেন, যে পশ্চিমবঙ্গের মধ্যে খোঁজ খবর করলে আমরা এই রকম সাবভার্সিভ অ্যাক্টিভিটিস আরো খোঁজ খবর পাবো কিনা, দ্যাট ইজ আ ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন। এবং আমাদের একজন প্র্যাকটিসিং ডক্টর হিসেবে আমাদের চারদিকে আমাদের যে জুনিয়র সতীর্থরা যারা আছেন তাদেরও আমাদের অনুরোধ করতে হবে যে আমরা একটু নিজেদের চলাফেরা, আচার ব্যবহার, আমাদের অন্যান্য অ্যাক্টিভিটিসের মধ্যে যে ইনভলভ হয়ে পড়াটা, এই বিষয়ে আমাদের বহুগুণ বেশি সতর্ক হতে হবে। কারণ ডেফিনেটলি এটা একটা ব্যক্তি বিশেষের পক্ষে ঠিক নয়, একটা প্রফেশনের পক্ষে ঠিক নয়, একটা রাজ্য বা একটা দেশের পক্ষে ঠিক নয়। এবং ডাক্তারদের একে অপরের ওপর সতর্ক হবার দায়িত্বটা আরো অনেক বেশি বেড়ে গেল। চিন্তা হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে। সোমবার লালকেল্লার কাছে বিস্ফোরণে কি অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। তারই মধ্যে প্রশ্ন উঠছে, ভয়ঙ্কর জৈব মারণাস্ত্র তৈরির ছক কষছিল জঙ্গিরা। গত 7ই নভেম্বর গুজরাটের কলোল থেকে চিকিৎসক আহমেদ মহিউদ্দিনকে গ্রেপ্তার করে গুজরাট পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএস। সূত্রের দাবি, গ্রেফতারের সময় তার কাছ থেকে 4 কেজি রাইসিন তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। সেখান থেকেই তদন্তকারীদের সন্দেহ তৈরি হয় এবং জিজ্ঞাসাবাদে উঠে আসে মারাত্মক তথ্য। কিন্তু বিষয় হলো কি এই রাইসিন? আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এটিকে গ্রেড বি বায়োলজিক্যাল ওয়েপন এজেন্ট হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। একই সঙ্গে কেমিক্যাল ওয়েপন্স কনভেনশনের অধীনে এটি স্কেডিউল 1 অস্ত্র হিসেবেও চিহ্নিত, যা খুব অল্প পরিমাণে খাবারে মিশিয়ে গণহত্যা চালানো সম্ভব। রাইসিন এক ধরনের প্রোটিন, ধরনের টক্স অ্যালবুমিন বলে এটাকে, কেননা টক্সিক এবং অ্যালবুমিনাস ইন নেচার কেমিক্যালি। মানুষের শরীরে গেলে সেটা হিমোলাইসিস করে আর কি, মানে রক্তের আমাদের যে সেলগুলো আছে সেগুলোকে, কোষগুলোকে ভেঙে ফেলে আমাদের মেরে ফেলতে পারে, মানে মেরে ফেলা, মৃত্যু প্রায় অবশ্যম্ভাবী, কেননা এর খুব একটা প্রতিষেধক কিছু নেই। ইট মিমিক্স নর্মাল ডিজিজেস, যেমন আপনার জ্বর হবে, লুজ মোশন হবে, বমি বমি ভাব হবে, প্রচণ্ড বমি হবে, হতে পারে ব্লাডি ডায়রিয়া বা ডিসেন্ট্রি হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিসিন খেলে বা রিসিন কাউকে খাইয়ে দেওয়া হলে মানুষের মৃত্যু হয়। ট্রিটমেন্ট হচ্ছে আমাদের, যেটা আমরা যে কোনো পয়জনের ক্ষেত্রে ডাক্তাররা দিয়ে থাকি, গ্যাস্ট্রিক লাভাজ, পেট থেকে বার করা। কিন্তু যেটা অলরেডি অ্যাবজর্বড হয়ে গেল সেটার জন্য এখনও পর্যন্ত কোনো ওষুধ বা যেটাকে আমরা বলি অ্যান্টিডোট এখনও পর্যন্ত আমাদের কাছে কিন্তু এখনও তৈরি হয়নি। ইটস আননোন টু দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা পোস্টমর্টমে কী পাবো? পোস্টমর্টমে যদি ওই বিচের কিছু টুকরো স্টমাকের মধ্যে থাকে সেইটা আমরা পেতে পারি। দ্যাট ইজ দ্য অনলি এভিডেন্স যে ওটা রিসিন খেয়েছিল। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পারেন চীন থেকে ডাক্তারি পাশ করে আসার পর চিকিৎসাকে পেশা হিসাবে বেছে না নিয়ে ফাস্টফুডের দোকান চালাতেন চিকিৎসক আহমেদ মহিউদ্দিন। পাশাপাশি চলত রাইসিন তৈরির চেষ্টা। ইতিমধ্যে আহমেদাবাদ, লখনৌ, দিল্লিতে রেকি করেছিল মহিউদ্দিন ও তার গ্যাং। পোস্টমর্টমেতে সন্দেহ থাকে যে এটা একটা বিষ, এটা ইন অল প্রবাবিলিটি পয়জনাস কম্পো, কেননা এটাতে যেটা হয় স্টমাক মিউকাস মেমব্রেন আর স্মল ইন্টেস্টিন মিউকাস মেমব্রেন ইউজুয়ালি, এখানেতে ছোট ছোট ফুটকি হেমারেজিক স্পট পাওয়া যায়। যে আসলে এই যেমন লোকে বলে মুখ দিয়ে এরকম খেয়েছে, সেটা পয়জন, সেটা তো কিছু অ্যাবজর্পশন হবে। ধৃত চিকিৎসকের হায়দ্রাবাদের বাড়িতে হানা দেয় গুজরাট এটিএস। সূত্রের খবর, সেখান থেকে রাইসিন বানানোর সরঞ্জাম ও মেশিন উদ্ধার হয়েছে। যদিও এই ধরনের সিটের ব্যবহার এখন সাধারণতভাবে করা হয় না, কিন্তু যদি কেউ এটিকে টেররিজমের জন্য কাজে লাগায় সেটা মারাত্মক হতে পারে। তার কারণ এটার ক্ষেত্রে এটা ব্যবহার করে কিন্তু বহু লোকের প্রাণ নেওয়া যেতে পারে, এবং সেক্ষেত্রে সাইন সিমটমগুলি প্রথম চোটে বোঝা যায় না বলে এদের ট্রিটমেন্টে অনেক ক্ষেত্রেই দেরি হয়ে যায়। এবং এটা খুব পরিষ্কারভাবে জানানো দরকার যে এর কোনো অ্যান্টিডোট নেই। এই কেমিক্যাল ওয়ারফেয়ার বা বায়ো টেররিজমের এগেনস্টে আমাদেরকে প্রিপেয়ার থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। আমি আবার একটা বৃহত্তর, পাকিস্তানের থেকে বৃহত্তর হাত দেখতে পাচ্ছি চীনের। এবার কেন বলছি এই কথা? এটিএস, আমি কালকে আপনাকে বলছিলাম এটিএস এখন ওটা সব জায়গায় দেখাচ্ছে। এটিএস এর যেটা ধরেছিল 3 জনকে ধরেছিল, তার মধ্যে একজন ডক্টর, আবার সে আবার আলাদা ডক্টর, তেলেঙ্গানার ডক্টর, তার ডিগ্রিটা চাইনিজ।
32 বছরের বয়স এবং তার সাথে একজন টেলার, একজন স্টুডেন্ট 20-22 বছর। তার নাম হচ্ছে আহমেদ মহিউদ্দিন সাঈদ। হ্যাঁ, চীন থেকে ডাক্তারি পাস করেছিলেন, চীন থেকে এমবিবিএস পাস করেছিলেন। এবার চীন কিন্তু বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, কেমিক্যাল ওয়ারফেয়ারের জন্য সারা বিশ্বে, মানে আমরা তো করোনা ভাইরাসটাকে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলতো চায়না ভাইরাস এক সময়, এইবার চীন থেকে উনি শিখে এসছেন এবং ওনার কাছে যে জিনিসগুলো ধরা পড়ে তার মধ্যে ওই রাইসিন পয়জনটা বানাবার জিনিস ধরা পড়ে। এবং রাইসিন জিনিসটা কি, যেটা ক্যাস্টর অয়েলের সিড হয়, যেটা আমরা তেল ব্যবহার করি ক্যাস্টর অয়েলে, তার যে পাল্পটা থাকে সেটা থেকে বানানো হয় একটা পয়জন, যেটা আমি মানে জাস্ট ফর ইউর ইনফরমেশন, যে ইউএস এর এটাকে বলা হয় ক্যাটেগরি বায়ো টেররিজম এজেন্ট ক্যাটেগরি 2, আর লিস্ট আছে শিডিউল 1 এর টক্সিক কেমিক্যাল CWC লিস্টে আছে সারা পৃথিবীতে রাইসিন। বাট এটা টেররিস্ট গ্রুপরা এটাকে বলে পোর ম্যানস অ্যাটম বম, মানে আপনি একটা নুনের দানার সমান যদি আপনার খাবারে রাইসিন যায় আপনি মরে যাবেন, আপনার পোস্টমর্টমে বুঝতে পারবেন না কি পয়জনে মারা গেল। এবং সেইখানে কি হয়, এটা যেটা প্ল্যান ছিল, এর ফোন থেকে ভিডিও পাওয়া গেছে, এর ফোন থেকে এর পাকিস্তানের ভিডিও পাঠিয়েছে, প্লাস এর যে হ্যান্ডলার একটা অদ্ভুত যোগাযোগ ISIS খোরাসান প্রভিন্স, যেটা ISIS খোরাসান প্রভিন্সটা কি, এটা হচ্ছে আফগান তালিবানের বিরুদ্ধে ISI পাকিস্তানের মানে আসিম মুনিরের দলবলের প্রজেকশন। এবার এদের কলকাঠি নাড়ে আসিম মুনির এবং সেই ভদ্রলোক যে মানে এনার হ্যান্ডলার ছিলেন তার নাম টাম সমস্ত পাওয়া গেছে। এটা একটা পাকিস্তান কানেকশন। এইবার জেশে মোহাম্মদ পোস্টার লাগাচ্ছিলেন আমাদের ডাক্তারবাবু একদম, এবং তারকে ইন্টারোগেট করে তার থেকে AK-47 আরেক ডাক্তারবাবু, তাকে আর ইন্টারেক্ট করে আরেক লেডি ডক্টর, এবং এমনি করে করে ডাক্তারদের একটা চেন পাওয়া যাচ্ছে যারা জেশে মোহাম্মদ পেনিট্রেট করে গেছে এইখানে। এবং চীনের যেটা হচ্ছে যে এই মুহূর্তে ভারতবর্ষের নেভি খুব বেশি স্ট্রং হয়ে গেছে। আপনি যদি দেখেন গত 5-7 বছরে ভারতবর্ষের নেভি পরপর জাহাজ লঞ্চ করছে, এবং সেইটাতে চীনের একটা অসুবিধা আছে, কারণ আমরা কোয়াডের মেম্বার, এবং সেখানে আপনি একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি, জাস্ট 10-12 দিন 15 দিন আগে আমেরিকার একটা এয়ারক্রাফট ক্যারিয়ারে দুটো, একটা ফাইটার এয়ারক্রাফট আর একটা হেলিকপ্টার এমনি পড়ে যায়, মানে ল্যান্ড করতে গিয়ে সমস্ত কন্ট্রোল হারিয়ে পড়ে যায়। দুষ্টু লোকেরা বলছে চায়না নাকি ওদের রাডার জ্যাম করে দিয়েছিল, এবং সাউথ চায়না সিতে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে হয় এটা। এবার এই ব্যাপারটাতে এই টেকনোলজি, এই যে আসিম মুনিরের আমরা একটা কনফিডেন্স দেখছি, ওনারা তো জানেন যে ভারত আঘাত করবে। আজকে বাই দি ওয়ে পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতে সবাই একটা অদ্ভুতভাবে মানে বলছে যে এটা ইন্ডিয়ার ফলস ফ্ল্যাগ অপারেশন আমাদের মারবার জন্য, পুরো পাকিস্তান সোশ্যাল মিডিয়া, এবং পাকিস্তান নোটাম জারি করে দিল। হ্যাঁ, এবং ওরা কোথাও একটা আসিম মুনিরের একটা কনফিডেন্স এসছে, যেহেতু সে একটি হার্ডকোর উগ্র চরমপন্থী ইসলামের ফলো করে আর্মি অফিসার হয়েও, ফলে তার একটা কনফিডেন্স এসছে যে ভারতের সাথে আমরা একটা কিছু করব, কারণ এই অপমানটা, সিঁদুরের অপমানটা সেও নিতে পারছে না। এরই মধ্যে হরিয়ানার চিকিৎসক মডিউলের তদন্তে নেমে ফরিদাবাদের এই দুটি বাড়ি থেকে বিপুল বিস্ফোরক উদ্ধার হয়েছিল। দিল্লি ঘাসা হরিয়ানার ফরিদাবাদের এই বাড়ি ভাড়া নিয়েছিল আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক মুজাম্মিল আহমেদ, যাকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুজাম্মিলের নামেই ফরিদাবাদের দু জায়গায় এই দুটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। এই দুটো বাড়িতে তল্লাশি চালিয়েই বিপুল বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, 3 বছর আগে আল ফালাহ বিশ্ববিদ্যালয় থেকে 4.5 কিলোমিটার দূরে ফরিদাবাদের ফতেপুর দাগা গ্রামের এই একতলা বাড়িটি ভাড়া নেন চিকিৎসক মুজাম্মিল আহমেদ, যেখানে ঘর চাপা দিয়ে রাখা ছিল বিপুল বিস্ফোরক। সোমবার এই বাড়িতেই হানা দিতে প্রায় 2500 কেজি বিস্ফোরক উদ্ধার করে কাশ্মীর পুলিশ ও হরিয়ানা পুলিশ। সোমবার দিনকে এই যে ফরিদাবাদে যে বিস্ফোরক উদ্ধার হয়, সেই বিস্ফোরক উদ্ধার হয়েছিল এই বাড়ি থেকেও, এবং এই যে বাড়ির ছবি আমরা দেখতে পাচ্ছি, ঘর ভাড়া নেওয়া হয়েছিল প্রায় 3 বছর ধরে। মুজাম্মেল এই ঘর ভাড়া নিয়েছিল। এখানে জানা যায় যে এই যে খড় পড়ে রয়েছে, ভেতর দিকটা আমরা দেখাবো, যে বিভিন্ন খড় পড়ে রয়েছে, এসে দেখা যায় যে এই রকম খড় চাপা দেওয়া অবস্থায় কিন্তু প্রায় 2500 কেজির ওপর বারুদ এখান থেকে উদ্ধার হয়, এবং এইটা হচ্ছে মুজাম্মেলের সেই আস্থানা, এবং এই বাড়িও বাইরে থেকে বন্ধ অবস্থায় ছিল। ये कब पता लगा आपको कि यहाँ पर इतनी भारी मात्रा में यहाँ पर जो है वो विस्फोटक रखा हुआ? हमको तो परसों पता लगा ना, पुलिस वाले आ रहे थे जब पता लगी थी कि ऐसे ऐसे है। सबके घर में गए, गांव में भी गए, अंदर सबके घर में गए, चेकिंग करके गए।
গ্রামের একেবারে শেষ প্রান্ত, চারদিকে ভাঙাচোরা রাস্তা, সেখানেই বারুদের গুদাম ঘর। এই যে বাড়ির ছাদে আমরা এসে পৌঁছলাম, একতলা বাড়ি, নিচে 3খানা ঘর রয়েছে। যদি দেখি আশেপাশে বলতে পাশে একটা দুটো বাড়ি রয়েছে এবং আশেপাশে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি দূর দূরান্ত পর্যন্ত সম্পূর্ণভাবে ফাঁকা, এবং এখানে মুজাম্মেল মাঝে মধ্যে আসতো বলে জানা যায় এবং সেক্ষেত্রে কিন্তু এই ঘর ভাড়া নেওয়া হয়েছিল। लेकिन रेंट पे दिया हुआ था बाड़ी, आप लोग क्या जानते, रेंट पर दिया हुआ है, किराए पर दिया हुआ था। लोगों को पता लगा यहाँ पर इतना भारी संख्या में विस्फोटक जमा कर रखा है, तो कैसा आपको लगा? हमको तो बहुत तगड़ा डर लगा था। আলফালা বিশ্ববিদ্যালয় থেকে 500 মিটার দূরে ফরিদাবাদের ধাউজ এলাকায় আরও একটি বাড়ি ভাড়া নিয়েছিল চিকিৎসক মুজাম্মেল। সূত্রের খবর, সোমবার এই ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় 358 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং AK-47 রাইফেল। স্থানীয় সূত্রে খবর, গত সেপ্টেম্বরে এই বাড়ির 15 নম্বর ঘর ভাড়া নেন মুজাম্মেল। 2 মাসের ভাড়া বাবদ দেন 2400 টাকা। এটা আইডেন্টিফাইড টেররিস্ট, আর একটা হচ্ছে যারা ক্যাজুয়াল আর কি, যাদের কাজ মানে করা হয় রিকুইজিশন। থার্ডলি যেটা, সেটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, দ্যাট ইজ OGW, ওভারগ্রাউন্ড ওয়ার্কার। এই যারা রয়েছেন, এই যা তুমি মেনশন করলে ডক্টরের ব্যাপারে, ইউনিভার্সিটিতে তিনি খুব ভালো রেজাল্ট করেছেন, ডাক্তারি করছেন, অথচ আমরা কেউ জানতে পারিনি যে তারা সত্যিই এর পেছনে আর কি করছেন, যেটা এখন যারা আমরা জানতে পেরেছি। সুতরাং এই মডিউলটা কিন্তু আগেও ছিল, এখনও থাকবে, যদি আমরা বাস্ট করতে না পারি আর এক ভবিষ্যতেও, তখনও কিন্তু তারা আমাদের বেদনাদায়ক হয়ে উঠবে। সেই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের এখন থেকেই, কারণ উই হ্যাভ গট টু এনিমি কান্ট্রিজ ইন বোথ সাইড, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। সুতরাং সেই জায়গাটায় আমাদের মনে হয় যে এখনও আমাদের প্রত্যেককে যথেষ্টভাবে সচেতন হতে হবে, যথেষ্টভাবে ডেডিকেটেড হতে হবে, যদি আমরা ভবিষ্যতের দিকে তাকাই, যে আমরা নিশ্চিন্তভাবে আমাদের দেশে থাকব, সেখানে যারা এই ধরনের করবে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেব। সেখানে যদি আমাকে যদি আত্মাহুতি দিতে হয়, তাহলে সেখানে আমাদের যেন পিছপা না হতে হয় এই জায়গাটায়। এই যে তুমি বললে যেটা, এটা নতুন কিনা, এটা নতুন নয়। হয়তো অন্য কোনো তারা রয়েছে, ডাক্তারি হতে পারে, কিংবা অনেকে হয়তো কর্পোরেটে জায়গায় আছে, অনেকে হয়তো কোথাও টিচার আছে। এই এত বড় দেশে তাদের কিন্তু হারিয়ে যাওয়াটা খুব সোজা, যেটাকে আমরা বলি যে উই আর অল ফাইটিং এগেনস্ট দ্য ইনভিজিবল এনিমি, যাকে আমরা দেখতে পাই না, অথচ সে জানে যে ওর শত্রুকে, বিকজ উই আর আইডেন্টিফাইড, উই আর সফট টার্গেট। সেই জায়গাটায় আমাদের অনেক বেশি আমাদের ইন্টেলিজেন্স গ্যাদারিং, কিংবা আরও সিকিউরিটি অ্যাঙ্গেলটা এবং টেকনোলজি ইন্ট্রোডাকশান যেখানে যেখানে দরকার, আমার মনে হয় তা নাহলে কিন্তু আজকে একটা ঝটকায় তুমি দেখতে পাচ্ছ যে কত আমরা পেয়ে গেলাম। তার মানে ইয়েতে যারা এইরা কাজ করেছে আর কি, এই ধরনের দুর্মতি যাদের মাথায় রয়েছে, যে নিরীহ মানুষকে মেরে আমরা বেহেস্তে যাব, জানি না সেটা হয় কি না, যে মানে হত্যাকারী যে ওপরে যাবে ওকে, সেটা আমি অন্ততপক্ষে মানি না। যাই হোক, আমার মনে হয় যে আমাদের সতর্কতার সময় এসছে। উই মাস্ট নট ফরগেট যে এভরি লাইফ ইজ ভেরি প্রিশিয়াস, এবং তাদের দায়িত্ব আমাদের রয়েছে, যাতে আমরা যেন যারা রয়েছি কিংবা যারা এই মানসিকতায়, তারা যেন এই জায়গায় কোনো রকমভাবে ঢুকতে না পারে। আমার মনে হয় যে আমরা যদি সত্যিই দেশকে ভালোবাসি, তাহলে কিন্তু আমাদের আরও বেশি সতর্ক হতে হবে, আরও বেশি অ্যাগ্রেসিভ হতে হবে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তদন্তকারীদের নজরে এখন ডক্টরস গ্যাং। লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একের পর এক চিকিৎসক, আদিল, মুজাম্মিল, শাহিনকে। আরেক চিকিৎসক উমর নবীর বিস্ফোরণে মৃত্যু হয়েছে বলে অনুমান। কিন্তু ঝকঝকে মেধাবী এই তরুণ চিকিৎসকদের মধ্যে সন্ত্রাসের বীজ পুঁতল কে? সামনে আসছে কাশ্মীরের এক মৌলবীর নাম। শ্রীনগর থেকে গ্রেফতার করা হয়েছে সোপিয়ানের বাসিন্দা ইরফান আহমেদকে। তদন্তকারীদের সন্দেহ, হোয়াইট কলার টেরর মডেলের অন্যতম মাথা এই মৌলবী। সূত্রের দাবি,
শ্রীনগরের একটি সরকারি মেডিকেল কলেজের প্যারামেডিক্যাল স্টাফ ছিল ইরফান। সেই থেকেই তরুণ পড়ুয়াদের মগজ ধোলাই শুরু করে সে। বেছে বেছে মেডিকেলের ছাত্রদের মধ্যে জেহাদি আদর্শ প্রচার করে তাদের চরমপন্থার দিকে ঠেলে দেওয়াই ছিল ইরফানের লক্ষ্য। সূত্রের দাবি, ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশকে মৌলবাদী বক্তৃতা ও ভিডিও দেখিয়েছিল সে। সূত্রের দাবি, পাক জঙ্গি সংগঠন জৈশের সঙ্গেও যোগ ছিল ইরফান আহমেদের। ये घर जो आप पीछे देख रहे हैं, ये इरफान का घर है, जिसको जम्मू कश्मीर पुलिस ने नौगाम से हिरासत में लिया और जिसके बारे में अब ये बताया जा रहा है कि जो मोटिवेशन का था, जो रेडिकलाइजेशन का पूरा काम था, वो इसी के जिम्मे था। लेकिन यहाँ पे जो उनके परिवार वाले हैं, चाहे वो उनके भाई हो जो इस साइड में खड़े हैं, ये इरफान के भाई हैं, और यहाँ चाचा हैं, सॉरी, यहाँ से उनकी चाची हैं, उनकी बाबियां हैं, वो सब लोग, उनकी पत्नी भी यहाँ पे है। लेकिन उनका ये कहना है कि इरफान तीसरी कक्षा तक पढ़ा हुआ है और उससे ज्यादा उसकी कोई पढ़ाई नहीं। जो ये बात सामने सूत्रों के हवाले से आ रही थी कि वो मेडिकल कॉलेज में नौकरी करता था, इनका ये कहना है कि वो पढ़ा लिखा ही नहीं था, तो नौकरी कहाँ से करता? ये झूठ है। कब आपकी बातचीत हुई, कब मिले थे आप उनसे? 18 तारीख को, 18 अक्टूबर। 18 अक्टूबर? हाँ, 18 अक्टूबर। 18 अक्टूबर वो घर पे थे, शाम के 4-5 बजे वो घर आया। यानी 18 तारीख को जम्मू कश्मीर पुलिस उसको पकड़ के लेके गई? हाँ, रात को। सीधा साधा था। অন্যদিকে ফরিদাবাদের মেওয়াত থেকে আরেক মৌলবী হাফিজ মোহাম্মদ ইশতিয়াককে আটক করেছে জম্মু কাশ্মীর পুলিশ। फरीदाबाद के फतेहपुर तगा गांव में, और ये वही गांव है जहां पर डॉक्टर मुजम्मिल, जो कि दिल्ली बम ब्लास्ट में मुख्य साजिश करता है, 3 डॉक्टर हैं, उनमें से डॉक्टर मुजम्मिल भी जो है वो मुख्य साजिशकर्ता बताया जा रहा है। तो डॉक्टर मुजम्मिल ने जहां पर भारी विस्फोटक जमा किया था, हम उसी जगह पर मौजूद हैं, उसी घर के बाहर मौजूद हैं। जो जानकारी है पुलिस के अनुसार, तकरीबन 2563 किलो अमोनियम नाइट्रेट फतेहपुर तगा के इसी गांव के अंदर, इसी घर के अंदर जो है डॉक्टर मुजम्मिल ने छुपा कर रखा था। तो आइए आपको अंदर चलते हैं, एबीपी न्यूज के कैमरे से आपको दिखाते हैं कि इस घर में कैसे उन्होंने, जो डॉक्टर मुजम्मिल है, कैसे उसने छुपाकर यहां पर अमोनियम नाइट्रेट रखा। यहां पर देखने से लग रहा है कि अलग अलग लोग यहां पर रहते थे और डॉक्टर मुजम्मिल भी यहां पर किराए पर रहता था। घर किसका है? ये बाहर के गए, दोज के का बता रहे हैं। दोज का? जी। 26/11 মুম্বাই হামলার পর 10/11 দিল্লি বিস্ফোরণ ভারতের ইতিহাসে আরেকটা কালো দিন। রক্তাক্ত রাজধানী লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে তরতাজা এতগুলো মানুষ। বারবার প্রশ্ন উঠছে, এত বড় জঙ্গি হামলা ফের ভারতের বুকে হলো কি করে? গত এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিরা নির্বিচারে গুলি করে নিরীহদের হত্যা করেছিল। তার ঠিক 7 মাসের মাথায় ফের দিল্লিতে বিস্ফোরণ, ফের নিরীহদের প্রাণহানি, ফের জঙ্গিরা রক্তাক্ত করল ভারতকে। তাহলে পেহেলগাঁও হামলা থেকে কি শিক্ষা নিয়েছিল সরকার? প্রশ্ন তুলছে পেহেলগাঁওয়ে নিহত বিতান অধিকারীর পরিবার। এই ঘটনাটা ঘটার পরে যখন আমি টিভিতে পরশুদিন দেখলাম, দেখে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেলো। সেই পহেলগ্রামের মতো যেন নৃশংসতার ব্যাপারটা ফিরে আসছে। এবং কেন হচ্ছে সিকিউরিটি আমি বুঝতে পারছি না, ইন্টেলিজেন্স আমাদের যারা রয়েছে কি করে এই ঘটনাটা করে, এটা আমরা ব্যাখ্যা পাচ্ছি না। রাজধানীতে যেটা হচ্ছে, যেখানে লালকেল্লা, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরা সবাই 15ই আগস্ট 26 জানুয়ারি বক্তব্য রাখেন, মানে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা ভারতবর্ষের, সেখানে কি করে এই ঘটনাটা ঘটে একটা ব্যাখ্যা, আবার কি করে এটা ফেল করলো যে এই গাড়িগুলি ঢুকছে বা ই করছে, এটা কোনো ব্যাখ্যা পাচ্ছি না আমরা। বুধবার ভুটান সফর থেকে ফিরে দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। বৈঠকের পর প্রেস বিবৃতিতে প্রথমবারের জন্য কেন্দ্রীয় সরকার জানায়, দিল্লির বুকে যা হয়েছে তা জঙ্গি হামলা। The country has witnessed a heinous terror incident perpetrated by anti-national forces through a car explosion near the Red Fort on the evening of 10th November 2025. The explosion resulted in multiple fatalities and caused injuries to several others. The cabinet unequivocally condemns this dastardly and cowardly act that has led to the loss of innocent lives. The cabinet reiterates India's unwavering commitment to a policy of zero tolerance towards terrorism in all its forms and manifestations. দেশের রাজধানীতে ভিড়ে ঠাসা রাস্তায় রক্তক্ষয়ী বিস্ফোরণ ইতিমধ্যে গোয়েন্দা ব্যর্থতার প্রশ্ন তুলে দিয়েছে। দিল্লির হাই সিকিউরিটি জোনে বিনা বাধায় কিভাবে ঢুকে গেল বিস্ফোরক ভর্তি গাড়ি, তা নিয়ে প্রশ্ন উঠছে।
কাশ্মীর, হরিয়ানা, উত্তরপ্রদেশে তল্লাশি, গ্রেফতারি, বিস্ফোরক উদ্ধারের পরও কি করে দিল্লির বুকে এত বড় বিস্ফোরণ ঘটে গেল, কেন তা আটকানো গেল না, তা নিয়েও নরেন্দ্র মোদী সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে বিরোধীরা। পুলওয়ামা, পেহেলগাঁওয়ের পর এবার দিল্লি, কেন সরকার বারবার জঙ্গি হানা রুখতে ব্যর্থ হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলছে তারা। কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তো আবার তার পরের দিনই আবার ভুটান চলে গেলেন। হোম মিনিস্টার অমিত শাহ, গোটা সরকারটা, দিল্লির মুখ্যমন্ত্রী, তারা কেউই তাদের নিরাপত্তা বাহিনী, তাদের এজেন্সি, তারা তো আপনি ভাবতে পারেন পশ্চিমবঙ্গে একটা বাজি কারখানায় বিস্ফোরণ হলে কত বড় বড় কথা বলে, আর দিল্লিতে ওই ধরনের ঘটনা ঘটলো। কাশ্মীরের ঘটনার পরে তো আরো সতর্কতার দরকার ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সারা পৃথিবীর মানুষের তার উপরে আস্থা আছে, দেশবাসীরও আছে। তিনি বলেছিলেন যে এরপরে কোনো সন্ত্রাসবাদ কে অ্যাক্ট অফ ওয়ার হিসাবে ট্রিট করা হবে। নরেন্দ্র মোদী যেটা বলেন সেটা তিনি করেন, এটা দেশের মানুষ বিশ্বাস করে। আপনারাও অপেক্ষা করুন, ঠিক সময় ঠিক উত্তর যারা করেছে তারা পেয়ে যাবে। লালকেল্লার কাছে বিস্ফোরণের পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অমিত শাহের উদ্দেশ্যে বলেছেন, আপনার কাছে গোয়েন্দা সংস্থা, আইবি, সিবিআই এবং আরো অনেক সংস্থা থাকা সত্ত্বেও সরকার ব্যর্থ। কোথায় আপনাদের ইন্টেলিজেন্স? কেন এত বারবার ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে? কেন লালকেল্লার প্রাঙ্গণে, লালকেল্লা মেট্রো স্টেশন অব্দি উগ্রপন্থীরা পৌঁছে যাচ্ছে? কি করে একটা আরডিএক্স ভর্তি গাড়ি বা একটা নাশক সামগ্রী ভর্তি গাড়ি 3 ঘন্টা ধরে পার্কিংয়ে পার্ক করা থাকছে, इंटेलिजेंसर কাছে কোনো খবর নেই। देश के गृह मंत्री अमित शाह जी के होते बिल्कुल भी किसी को चिंता करने की जरूरत नहीं है। ऑपरेशन सिंदूर भी अभी जारी है, बंद नहीं हुआ, इनका नामो निशान मिट जाएगा। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাই জনগণের চিন্তার কোনো কারণ নেই। অপারেশন সিঁদুর অব্যাহত আছে, অপরাধীরা রেহাই পাবে না। দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ এবং সেই ঘটনায় 12টি মানুষের মৃত্যুতে সামনে এসেছে জঙ্গিদের এক নতুন মডিউল বা চক্র, ফরিদাবাদ মডিউল। আর সেই সূত্র ধরেই চর্চায় উঠে এসেছে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়। সোমবার সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে এই ফরিদাবাদ থেকে উদ্ধার হয় প্রায় 3000 কেজি বিস্ফোরক। পুলিশ সূত্রে দাবি, দিল্লি বিস্ফোরণ এবং ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ধৃত একাধিক ডাক্তারের সঙ্গেই ফরিদাবাদেরই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের যোগ মিলেছে। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, আল ফালাহ বিশ্ববিদ্যালয় কি ডাক্তার জঙ্গিদের চক্রান্তের ল্যাবরেটরি ছিল? পুলিশ সূত্রে দাবি, দিল্লি বিস্ফোরণে যে i-20 গাড়িটি ব্যবহার করা হয় সেটি চালাচ্ছিলেন কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা চিকিৎসক মোহাম্মদ উমর উন-নবী। পুলিশ সূত্রে দাবি, এই উমর উন-নবী ছিলেন আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। ধৃত চিকিৎসক মুজাম্মিলও এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। में ठीक हमारी जो मौजूदगी है वो फरीदाबाद के उसी अल फलाह यूनिवर्सिटी के बाहर है और जिस तरीके से यहाँ पर जो जांच एजेंसियां पहुंची हैं, लगातार जो अंदर स्टूडेंट्स हैं या फिर उनसे जुड़े हुए लोग हैं, जो कि डॉक्टर्स जिन्होंने जो डिटेन हुए हैं, चाहे वो मुजम्मिल हो या फिर डॉक्टर शाहीन हो, तमाम उन लोगों से जो जुड़े हुए लोग हैं उनसे जो है वो पूछताछ लगातार जारी है अंदर। और जांच एजेंसियों ने पूरी तरीके से अंदर जो है वो डेरा बना रखा है और तमाम लोगों से जो है वो जांच एजेंसियां पूछताछ कर रही है। तकरीबन बताया जा रहा है, सोर्सेज के हवाले से जो खबर है उसके अनुसार तकरीबन 42 से 50 लोगों से जो है वो पूछताछ हो चुकी है। এই তথ্য সামনে আসার পর প্রশ্ন উঠছে, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে বসেই কি বিস্ফোরণে ছক কষা হয়েছিল? পুলিশ সূত্রে দাবি, তদন্তে আরো মারাত্মক তথ্য সামনে এসেছে। সূত্রের দাবি, দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত i-20 গাড়িটি দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের ভেতরেই পার্ক করা ছিল। हर परत जो है कहीं ना कहीं उसमें जांच का केंद्र जो बन रहा है वो यही अल फलाह यूनिवर्सिटी है, जिसमें लगातार जो है सारी चीजें निकलकर सामने आ रही हैं। इसमें एक खबर और निकलकर आ रही है सोर्सेज के हवाले से, ये है जिस i-20 कार के अंदर धमाका हुआ था, जो लाल किले के सामने धमाका हुआ, जो i-20 कार जो उमर चला रहा था, डॉक्टर उमर, वो तकरीबन 10 दिन से इसी यूनिवर्सिटी के कंपाउंड के अंदर पार्क थी, ऐसा सोर्सेज के हवाले से खबर आ रही है। हालांकि अभी आधिकारिक तौर पर इसकी पुलिस की
तरफ से या फरीदाबाद पुलिस की तरफ से पुष्टि नहीं हुई है, लेकिन जो सोर्स हमें जानकारी दे रहे हैं उसके अनुसार ये है कि वो जो गाड़ी थी डॉक्टर उमर जो चला रहा था I-20 व्हाइट कलर की, वो इसी अल-फलाह यूनिवर्सिटी के अंदर आप देखेंगे तो अंदर जो पार्किंग का कंपाउंड है उसके अंदर 10 दिन तक खड़ी रही। जब उसके बाद जो मुजम्मल की जब गिरफ्तारी होती है उसके बाद आनन फानन में जो डॉक्टर उमर है वो इसी यूनिवर्सिटी से गाड़ी लेकर निकलता है। 1997 সালে ইঞ্জিনিয়ারিং কলেজ হিসাবে পথ চলা শুরু করে আল ফালাহ। 2014 সালে তা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। এখানে বিভিন্ন বিষয় পড়ানো হয়। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে আল ফালাহ মেডিকেল কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালায় আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্ট। দিল্লি বিস্ফোরণের পর সেই বিশ্ববিদ্যালয়েই গোয়েন্দাদের স্ক্যানারে ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল, ছাত্র, চিকিৎসক মিলিয়ে 52 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, দিল্লির ঘটনায় আমরা দুঃখিত এবং ক্ষুব্ধ। আমরা জানতে পেরেছি এখানকার 2 জন ডাক্তারকে তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে। আমরা এটা পরিষ্কার করে দিতে চাই যে এরা শুধু বিশ্ববিদ্যালয়ে চাকরি করত, এর বাইরে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটাও স্পষ্ট জানানো হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো রাসায়নিক বা এই জাতীয় পদার্থ মজুদ বা ব্যবহার করা হয় না। বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি শুধুই MBBS এবং সংশ্লিষ্ট কোর্সের পড়াশোনার জন্য ব্যবহার করা হয়। যদিও বিস্ফোরণের তদন্তে গোয়েন্দারা সব দিকই খতিয়ে দেখছেন। এই সব ইউনিভার্সিটির দিকে জেনারেলি পুলিশের নজর এখন পর্যন্ত আসেনি। এই প্রথম দেখা গেল যে ডাক্তার যারা আছে, যারা কোয়ালিফাইড ডাক্তার, পাস করা ডাক্তার, MBBS এবং MD যারা এখন রিসার্চ ওয়ার্ক করতে যায় তারা কিন্তু এই সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। এই যে মডিউলটা, এই নতুন যে গেম প্ল্যান দেখছেন, এটা কিন্তু এদের যে মাস্টার মাইন্ড যদি দেখেন সেটা জৈশে মোহাম্মদের পিছনে যদি দেখেন সেটা হচ্ছে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স। আমরা যেটা খবর, গোয়েন্দা সূত্রে যে খবর আছে, আফটার অপারেশন সিঁদুর এই যে আপনার ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স পাকিস্তান এরা একটা বৈঠক করে এবং বৈঠক করে কীভাবে নতুনভাবে সন্ত্রাসবাদ ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া যায় তার ওয়েজ অ্যান্ড মিনস তৈরি করে আমার মনে হয় জৈশে মোহাম্মদ যেহেতু ভেরি ক্লোজ টু ISI, জৈশে মোহাম্মদকে এই টাস্ক দেয় যে তোমরা এখন এই হোয়াইট কলার যাদের উপর লোকের সন্দেহ কম আছে, যারা নন ক্রিমিনাল, যাদের পাবলিক, যাদের সঙ্গে ইন্টারফেস আছে, এমন একটা সংস্থাকে তৈরি করো। দিল্লি থেকে হরিয়ানার ফরিদাবাদের দূরত্ব 30 কিলোমিটারের মতো। এই প্রেক্ষাপটে দিল্লির বিস্ফোরণ এবং ফরিদাবাদ মডিউলের পর্দাফাঁসের পর এখন নিরাপত্তার প্রবল কড়াকড়ি রাজধানী ও তার আশপাশের এলাকা জুড়ে। কুলগাম, অনন্তনাগ, সোপর, সোপিয়ান। দিল্লিতে বিস্ফোরণ, কাশ্মীরে ক্র্যাকডাউন। কাশ্মীর থেকে হরিয়ানা হয়ে উত্তরপ্রদেশ। দিল্লি বিস্ফোরণের নেপথ্যে দেশের নানা প্রান্তে উঠে আসছে চিকিৎসকদের জঙ্গি মডেল। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে 12 জনের মৃত্যুর পর দিকে দিকে চলছে তল্লাশি অভিযান। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে রাজধানী শহরকে। এরই মধ্যে সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক ভাঙতে কাশ্মীর উপত্যকা জুড়ে চলছে তল্লাশি অভিযান। সোপর থেকে সোপিয়ান, কুলগাম থেকে অনন্তনাগ, ভূস্বর্গ জুড়ে চলল চিরুনি তল্লাশি। নিষিদ্ধ সংগঠন জামাতে ইসলামীর নেটওয়ার্কের হদিশ পেতে সন্দেহভাজনদের ঘরে ঘরে ঢুকে অভিযান চালালো নিরাপত্তা বাহিনী। জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে খবর, UAPA ধারায় নিষিদ্ধ জামাতে ইসলামী বিভিন্ন ছায়া সংগঠনকে সামনে রেখে উপত্যকায় ফের সক্রিয়তা বাড়ানোর চেষ্টা করছে। গোপন সূত্রে এই খবর পেয়ে শুরু হয় অভিযান। শুধুমাত্র সোপারেই জামাতে ইসলামীর 30টির বেশি ঠিকানায় হানা দেয় পুলিশ। সোপিয়ানেও জামাতে ইসলামী কর্মীদের বাড়িতে তল্লাশি চালানো হয়। কুলগামেও অভিযান চালায় পুলিশ। এদিকে দিল্লি বিস্ফোরণের পর এখন আশপাশের এলাকায় আতঙ্কের ছাপ। সোমবার সন্ধে 6:50 ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লির লালকেল্লা এলাকা। হাই প্রোফাইল জোনে গাড়ি বিস্ফোরণের তীব্রতায় ব্ল্যাক আউট হয়ে যায় সিসি ক্যামেরা। আমরা তো ঘাবড়ে গেছিলাম, একদম মাটিতে একদম কেঁপে গেছিলাম, বেঁচে গেছি ওখানে যেখানে কাজ বোমটা ফেসেছিল ওই পাশেই আমরা কাজ করছিলাম। ঠিক কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে দিল্লিতে তা এখনো স্পষ্ট না হলেও তদন্তকারীদের একটি সূত্রের দাবি, অ্যামোনিয়াম নাইট্রেট সহ ঘটনাস্থল থেকে 2 ধরনের বিস্ফোরকের নমুনা পাওয়া গিয়েছে। অন্তত 42 রকমের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষাগারে। বিস্ফোরকের প্রকৃতি পরীক্ষার পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি। দিল্লির বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। বুধবার সকালে বিস্ফোরণ স্থলে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়।
ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূর থেকে এইরকমভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, গোটা ঘটনাস্থলটিকে ঘিরে রাখা হয়েছে এবং যে জায়গায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে সেই জায়গায় একবারে কাপড় দিয়ে সেই জায়গাটা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে ছবি, সেটা হচ্ছে যে এনআইএ টিমের সদস্যরা তারা সেখানে রয়েছেন এবং সেখানে থেকে বিভিন্ন যে নমুনা, সেই নমুনা সংগ্রহ ইতিমধ্যে ফরেন্সিক করেছে এবং সেই নমুনা সংগ্রহ করে যে সায়েন্টিফিক এভিডেন্সগুলো তাদের সঙ্গে আসছে, তার সঙ্গে একেবারে গোটা বিষয়ে কথা বলে কোঅর্ডিনেশন করে এনআইএ টিমের সদস্যরা তারা এখান থেকে বিভিন্ন যে তথ্য, সেই তথ্য জোগাড় করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে র্যাপিড ফোর্স, পুলিশের ফোর্স রয়েছে, এনআইএ টিমের সদস্যরা তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, মূলত যে এইখান থেকে কি হয়েছিল, কি না হয়েছিল, কারা কারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সঙ্গে কথা বলছেন। বিস্ফোরণের পর পর্যটকদের জন্য 3 দিন লালকেল্লা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। পর্যটকদের জন্য লালকেল্লা বন্ধ থাকলেও কর্মীদের কড়া তল্লাশির পর ঢোকানো হচ্ছে। ইস্যু করা হয়েছে গেট পাস, পরিচয়পত্র দেখে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে কর্মীদের। পরীক্ষা করা হচ্ছে ব্যাগপত্র, কোনো গাড়ি ঢুকলে তার ছবি তুলে রাখা হচ্ছে। সোমবার দিন ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর একেবারে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা এবং যারা লালকেল্লায় কাজ করে কর্মীরা রয়েছেন তারা ভেতরে যাচ্ছেন এবং সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তাদের ব্যাগ নিয়ে গেলে সেই ব্যাগ পরীক্ষা করা হচ্ছে, তাদের বিভিন্ন রকম পাস ইস্যু করা হচ্ছে, তাদের आधार कार्ड, वोटर कार्ड সেই সবটা পরীক্ষা করা হচ্ছে। गेट पास है? नहीं, गेट पास बना हुआ नहीं। ये काम कर रहा है अंदर। काम कर? हाँ, काम करता है। সোমবার বিস্ফোরণের মুহূর্তে লালকেল্লার ভেতরে কাজ করছিলেন উত্তর দিনাজপুরের বেশ কয়েকজন শ্রমিক। সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তারা। সোমবার দিন যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে, সেই বিস্ফোরণের ঘটনাস্থলে যারা ছিল বা যারা আশেপাশে ছিল তারা কিন্তু একেবারে সেই বিস্ফোরণের পরবর্তীকালে তাদের আতঙ্কের ছাপ চোখে মুখে স্পষ্ট। তবে আমার সঙ্গে যারা রয়েছেন তারা প্রত্যেকেই বাংলার বাসিন্দা। লালকেল্লার ভিতরে যে কাজ হচ্ছে সেই কাজ তারা করছিলেন। ঠিক সন্ধেবেলা যখন তারা কাজ করছেন তখন তাদের কি অভিজ্ঞতা সেটা জানবো। আমরা তো ঘাবড়ে গেছিলাম, একদম মাটিতে একদম খেপে গেছিল, একদম ধরাম করে আগুন উঠছে। তারপরে আমরা 5-10 মিনিট পরে জানতে পারি তো এরকম ব্যাপার। আগুন উঠছে, একদম বিশাল ভাবে বড় আগুন উঠছে উপরে। তার আওয়াজ, এরকম আওয়াজ যে মাটিটা হেলে গেল, নিচের সবগুলো ছিল্লে ফিল্লে এদিকে চলে গেল। হ্যাঁ, তারপর আমরা বাইরে বেরিয়ে গেছিলাম, এই গেট দিয়ে বাইরে বেরিয়েছিলাম। পরে বাইরে বেরিয়ে কি দেখলেন? দেখলাম না আগুন জ্বলছে, পুলিশ প্রশাসন ছিল। ওইদিকে যাতে দেয়নি, আমরা ইপার দিয়ে দেখেছি, যা দেখেছি আমরা লাল কালার ইপার দিয়ে দেখেছি, উপরে যাইনি। যারা কাজ করেছে ভিতরেই ছিলাম আমরা বাইরে যাইনি। এখন ভেতরে যাওয়ার জন্য কি ব্যবস্থা? এই তো ব্যবস্থা, এখন ওই যে মালিককে ফোন করবো, ওরা যে পাস দেয় তারপরে ভিতরে গিয়ে কাজ করবো, পারমিশন দিলে করবো। তো একেবারে বাংলা থেকে এখানে এসে কাজ করছিলেন, মানে কতটা আতঙ্ক, মানে এইরকম যে ভয়াবহতা, এরকম নাশকতা যে বিষয়, বিশাল বড় আতঙ্ক এটা। আমরা তো ঘাবড়াই গেছিলাম, পুরাটাই ঘাবড়ানো। আমরা বেঁচে গেছি ওখানে, যেখানে কাজ বোমটা ফেছিল ওই পাশেই আমরা কাজ করছিলাম। কিছুক্ষণ পরে ওখান থেকে আমরা একটু দূরে চলে গেছিলাম, মনে হয় 200 মিটার দূরে। ওখানে ছিলাম আমরা, ওখানে চাটা খেয়ে কাজ টাজ করে তারপর আমরা ওখানে চলে গেছিলাম। আমার মোবাইলটা বেকার হয়ে গেছে। হ্যাঁ, আমরা ভাগতে ওখান থেকে আওয়াজ শুনে ভাগে গেছি, তখন মোবাইলটা আমাদের আওয়াজ দিয়ে ভাঙেই পড়ে গেছে। দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডের আবহে ত্রিপুরা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, মেঘালয়, হরিয়ানা ও গুজরাট, এই 5 রাজ্যের 10 জায়গায় তল্লাশি চালালো এনআইএ। 2023 সালে 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে গুজরাট এটিএস। ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতীয় অনুপ্রবেশের অভিযোগে পাকড়াও করা হয় মোহাম্মদ সাজিব মিয়া, মুন্না খালিদ আনসারি ওরফে মুন্না খান, আজহারুল ইসলাম ওরফে জাহাঙ্গীর ওরফে আকাশ খান এবং আব্দুল লতিফ ওরফে মমিনুল আনসারিকে। তদন্তে উঠে আসে তারা প্রত্যেকেই আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। পরে এই মামলার তদন্তভার নেয় এনআইএ। বুধবার শিলিগুড়ির মাটিগাড়া সহ উত্তরবঙ্গের একাধিক জায়গা ও মুর্শিদাবাদের নবগ্রামে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। বাইরে কাজ করতো অনেক 2 বছর আগে, ও এখন আর যায় না, এখন দেশেই কাজ করে। কোথায় কাজ করতে? বাইরে মুম্বাইতে। কোনো বিস্ফোরণ বা এরকম সংক্রান্ত বিষয় জিজ্ঞেস করছিলেন? এইসব পুরো রং না, এইসব নিয়ে কোনো না। অন্যদিকে ত্রিপুরার 59 জেলার কৈলাসহর ও কুমারঘাটেও তল্লাশি চালায় এনআইএ। যাওয়ার সময় 2টা ব্যাংকের ডকুমেন্টস লিয়ে গেছে, মোবাইলটা নিছে। কার মোবাইলটা? আমার মোবাইলটা। তুমি এই ব্যক্তির চিনি, একটা ফটো দেখাইছে আমার, আমি তো চিনি না। কয়েকবারই কইছে আমার, 13 বার তোমার মোবাইল থেকে ফোন করেছে। বিস্ফোরণ, তল্লাশি, তদন্ত, পুরোনো মামলায় এনআইএর অভিযান। দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তার কড়াকড়ি, নজরদারি, নাকা অভিযান চলছে। লালকেল্লা সংলগ্ন এলাকায় বিস্ফোরণের আগে টানা 3 ঘন্টা পার্কিং লটে দাঁড়িয়েছিল বিস্ফোরক বোঝাই গাড়ি। তারপরই এই মুহূর্ত।
বিস্ফোরণে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নেয় লালকেল্লার সংলগ্ন রাস্তা। এই প্রেক্ষাপটে হাই অ্যালার্ট জারি হয়েছে কলকাতাতেও। পুলিশ কমিশনারের নির্দেশে পার্কিং লটে ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে। অনেকক্ষণ কোনো গাড়ি পার্কিং এ থাকলে, নম্বর প্লেটে কোনো অসঙ্গতি লক্ষ্য করলে, কোনো গাড়িতে কালো কাঁচ লাগানো থাকলে অথবা সন্দেহজনক কোনো কিছু দেখলেই সঙ্গে সঙ্গে 100 ডায়ালে ফোন করে জানাতে বলা হয়েছে। দিল্লির বিস্ফোরণের ঘটনার পরে তৎপর শহর কলকাতা এবং কলকাতা পুলিশের তরফে গতকালকেই সিপি খোদ সমস্ত যে থানা রয়েছে বা ট্রাফিক সার্জেন্ট রয়েছে তাদের উপর যে ইনস্ট্রাকশন দিয়েছেন যে শহর কলকাতার কোথাও যেখানে পার্কিং করা হয় সেখানে কোনো গাড়ি যদি সন্দেহজনক হয় বা বিশেষ করে সেই গাড়িতে যদি কালো কাচ থাকে বা আগের বা পিছনের যদি সেই গাড়ির নম্বরের মধ্যে কোনো রকম বিভ্রান্তিকর কোনো রকম ডিজিট থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কাছে থাকা যে কোনো ট্রাফিক সার্জেন্টকে যেন জানায়। ফোন নম্বরে দেওয়া আছে, স্যারদের ইনফরমেশন করতে হবে আর না 100 নম্বর ডায়ালে ফোন করে জানাতে হবে যে আপনারা এই গাড়িটা স্যার দেখেন ইমিডিয়েট রেখে গেছে। অনেক সময় 5 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টার কথা বলে নাম্বারটা আমরা চিনতে পারছি না, নাম্বারটা বুঝতে পারছি না, আর 2 রকম নাম্বার দেখছি গাড়িতে। স্যার আপনার ইমিডিয়েট এটা নিয়ে একটু দেখুন আপনারা। শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট। বুধবারই কলকাতায় পৌঁছেছে 2 দেশের টিম। এই পরিস্থিতিতে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। ভারতীয় দল আমরা দেখছি একের পর এক প্লেয়াররা নামছেন। যশস্বী জয়সওয়ালকে আমরা দেখছি, গৌতম গম্ভীর তাকেও দেখা যাচ্ছে তিনি নামছেন এবং যখন তিনি নামছেন চারিদিক দিয়ে কমান্ডো যারা ফোর্স আমরা দেখছি রবীন্দ্র জাডেজা এবং তার সঙ্গে সঙ্গে এখানে একের পর এক প্লেয়াররা স্টাফ যারা রয়েছেন তারা এখানে বেরোচ্ছেন। শুভমান গিল ভারতীয় দলের টেস্টের যিনি ক্যাপ্টেন তাকেও আমরা দেখছি এবং এই যে প্লেয়াররা যখন যাচ্ছেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে সামনে থেকে কমান্ডো ফোর্স তাদেরকে যেমন রাখা হয়েছে, পাশে গার্ড রেলে এখানে নজরদারি করছেন পুলিশ। মাসখানেক পর বড়দিন, উৎসবে মাতবে শহর। তার আগে পার্ক স্ট্রিট সহ কলকাতার গুরুত্বপূর্ণ এলাকার হোটেলগুলিতেও চলছে নজরদারি। রেজিস্ট্রারে নিয়মিত সব বোর্ডারের তথ্য নথিবদ্ধ করা হচ্ছে কিনা, হোটেলের সব সিসি ক্যামেরা চালু রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। দেশের নানা প্রান্তে কড়াকড়ির এই ছবির মধ্যে একটাই প্রশ্ন উঠছে, তা হল পেহেলগাঁও কিংবা দিল্লির মতো পর্যটন স্থলে বারবার কি করে আঘাত হানছে জঙ্গিরা? কি করছে সরকার? বারবার জঙ্গি হানায় আতঙ্কিত উদ্বিগ্ন পর্যটকরাও। আমরা ফুল ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে এসেছি, সুস্থভাবে বাড়ি ফিরবো কিনা এটা তো কোনো গ্যারান্টি নেই না। ডাক্তার সেজে এসে এখানে যেভাবে জঙ্গিরা বোম ব্লাস্ট করে চলে গেছে, তো সেটা ভীষণই খারাপ একটা সাংঘাতিক ঘটনা। তার জন্য আমি নিজে মর্মাহত। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মর্মান্তিক পরিণতি হয়েছিল 26 জন পর্যটকের। দিল্লির বিস্ফোরণ উস্কে দিয়েছে সেই স্মৃতিও। কাশ্মীর হয়ে গেল, পেহেলগাঁও হয়ে গেল, দেখলাম সবই দেখছি। এবার ডাক্তার সেজে এরা এসব যা করছে খুবই খারাপ। এত দূর থেকে এসছে আমরা দেখতে পাচ্ছি না দেখে চলে যাচ্ছি, এটাও খারাপ লাগছে। সোমবার সন্ধে জনবহুল লালকেল্লা চত্বর আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে। তারপর থেকে নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে লালকেল্লার দরজা। মন খারাপ দিল্লিতে ঘুরতে যাওয়া পর্যটকদের। ভীষণভাবে মন খারাপ। আমরা অনেক আশা নিয়ে দিল্লিতে এসেছিলাম, জানি দিল্লিতে এসে লালকেল্লা অন্তত দেখতে পারবো, কারণ দিল্লির টপ ডেস্টিনেশন যেটা বলা হয়, তা সত্যি খুব আশাহত হয়ে গেছি। আজকে আমাদের রিটার্ন ছিল, তা ভেবেছিলাম এইটা ঘুরে কমপ্লিট করে দেবো। 3 বছর 3.5 মাস পর নাকতলার বাড়িতে ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নাকতলার বাড়ির দোতলায়। পার্থদা, মানে এরপর কি এই জীবন লইয়া কি করিবেন? এই জীবন তো শেষ হয়ে যায়নি। প্রথম নিজেকে সুস্থ হওয়া, কর্মযজ্ঞে ফিরে যাওয়া। আমি একটা জিনিস জীবনে বুঝেছি, যা ম্যানেজমেন্টে পড়তে গিয়েও বা পড়াতে গিয়েও যা শিখেছি, এটা কোনো শেষ নেই না। মাছ জল ছাড়া থাকতে পারবে না, কচ্ছপ থাকতে পারে কিন্তু মাছ থাকতে পারবে না। আপনিও কি রাজনীতি ছাড়া থাকতে পারবেন না? আমার তো 21-এর পর থেকে রাজনীতিটাই আমার প্রধান লক্ষ্য। আমি তো পতাকা ধরে অর্থ অর্জন করতে আসিনি এখানে। আমি একটা আদর্শের উপরে, কি আদর্শ সবাই জিজ্ঞাসা করে যে তৃণমূলের কি আদর্শ। আমি বলি যে তৃণমূলের মূল আদর্শ হচ্ছে মানুষের সঙ্গে থাকা, এবং মানুষের প্রতিনিধির নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দেখে এসেছিলাম। তা 25 বছর তো থাকলাম, আছি। আমি বিধায়ক হয়েছি, বিরোধী দলনেতা হয়েছি। তারপরে কি এই ভাবনা এখনো আপনার মনে সঞ্চারিত হচ্ছে যে তৃণমূল আপনার দল? না, তৃণমূল আমার দল না। কে বললো? আপনারা তো বারবার প্রশ্ন করেছেন, দল তো আপনার সঙ্গে নেই। দল তো সাসপেন্ড করেছে অফিসিয়ালি। আর আমি বলেছেন দল না থাকলেও আমি দলের সাথে আছি। এখন
এখনো। এরপর কি, মানে আপনি কি বিধানসভায় যাবেন? এখনো তো বিধায়ক পদে আছেন। না, সেটা এখনো ভেবে দেখিনি। 3.5 বছর যখন যায়নি তখন 3.5 মাস গিয়ে কি হবে বিধানসভায়? হ্যাঁ, বিধানসভা তো একটা জনপ্রতিনিধিদের বলবার জায়গা। আমি 3.5 বছর ধরে কিছু বলতে পারি, আমায় বলতে দাও বলে চিৎকার করেছি, কিন্তু কেউ তো আমার কাছে আসেনি, শোনেনি, আমি বলতেও পারিনি। কেউ কারুর বক্তব্য দিয়ে তিনি তার মতো লিফলেট করতেই পারেন, এ নিয়ে কোনো বক্তব্য রাখবো না, কোনো মন্তব্য করবো না। এ নিয়ে কোনো মন্তব্য করব না। দলের একটি সিদ্ধান্ত সাংবাদিক বৈঠক করে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছিলেন। আবার যদি নতুন কোনো সিদ্ধান্ত হয় সেটা দল তখন জানাবে, এর মাঝখানে কোনো মন্তব্য করব না। আমি আমার বিধানসভা কেন্দ্রের, বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রতিটি মানুষের কাছে দায়বদ্ধ। তারা একটি অসৎ লোককে 25 বছর ধরে জিতিয়েছেন। আমি তো 30-এ বিরোধী দলনেতা, আমার তো গোল্ডেন পিরিয়ড হচ্ছে বিরোধী দলনেতা। দলের সংকটকালে না, দলকে আনা, ক্ষমতায় আনা। মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে, আমি ভেতরে। ওই সুব্রত বক্সির সঙ্গে থাকতো তখন কটা লোক, পিছনে সুব্রত বক্সি, সামনে আমি, এই বলো, এই ফোন আসছে, এইটা বলতে হবে, ওইটা করতে হবে। কত কথা মনে আছে তোমাকে, কত কথা একদিনে বলবো বলো তো। দলে ধরুন আপনাকে ফিরে যেতে গেলে দলকে তো সিদ্ধান্ত বদল করতে হবে, সাসপেনশন তুলতে হবে, আপনি কি আবেদন করবেন? আমি তো জানি না দল, তোমরা বলছো সাসপেন্ড করেছে। আমি দেখো, আমি আগে আমার প্রধান কাজটা কি হবে, নিজেকে সুস্থ হয়ে তোলা, মানসিক শারীরিক যে শক্তি ক্ষয় হয়েছে তাকে পুনরুদ্ধার করা, আর বেহালার মানুষের কাছে যাওয়া। সেটা কবে যাবেন? এ মাসেই যাব। কি বলবেন গিয়ে? বলবো আমি তোমাদেরই প্রতিনিধি, আমি তোমাদেরই লোক। ওখানে একটা লিফলেটও বিলি হচ্ছে, সেই লিফলেটে আপনার বার্তা জানি না, আমি কালকে ড্রাফটটা করেছি, এর মধ্যে বিলি হলো কি করে আমি তা জানি না। শক্তি পুনরুদ্ধার যদি নিজে করতে চান এবং পশ্চিমবঙ্গ তথা বেহালাবাসীর কাছে যদি নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে চান বা সামান্যতম বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করতে পারেন এই জীবনে, তাহলে এই প্রাতিষ্ঠানিক লুটে যারা যারা অংশগ্রহণ করেছিল এবং যারা অনুমোদন দিয়েছিল, অনুপ্রেরণা দিয়েছিল, আপনার কাছে তালিকা পাঠিয়েছিল, তাদের নাম প্রকাশ করুন। বেহালায় কোনোদিন মেট্রো রেল চলবে কেউ ভেবেছিল নাকি? বেহালা কলকাতা পুলিশের অন্তর্গত হবে কেউ ভেবেছিল নাকি? বিদ্যাসাগর হাসপাতাল, গঙ্গাসাগর, বারবার বিদ্যাসাগর একবার এই আওয়াজ ছিল, তাকে চেঞ্জ করেছে, আবার না খারাপ হয়েছে শুনছে এই 3.5 বছর। লাইট হয়েছে, থানা হয়েছে, পুলিশ থানা হয়েছে, কংক্রিটের রাস্তা হয়েছে, জল সরবরাহ, জল জমা, সবটাই উন্নতি হয়েছে, আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। এই 3.5 বছরে কটা হয়েছে তা আমি বলতে পারবো না, উন্নতি তো হয়েছে। এবং তা সম্ভব হয়েছে বেহালার কখনো 7টা, কখনো 8টা, কখনো এইবার 10টা এই জনপ্রতিনিধি, পৌর প্রতিনিধি তারাও সমন্বয় সাধন করেছে। কিন্তু এই জনপ্রতিনিধি আর দল কিন্তু সব নয়, এর বাইরেও লোক আছে, বুদ্ধিজীবীরা আছে, বেহালার খুব সংস্কৃতিবান লোকরা আছে। কিন্তু আপনি বলছেন যে আপনাকে সাসপেন্ড করার চিঠি পাননি আপনি, সাসপেনশনের? আমি শুনেছি, মানে সে তো প্রেস মিট করে, সাংবাদিক বৈঠক করে তৃণমূল ভবন থেকে বলা হয়েছে। না তো, সেটা তো আমি জেল থেকে দেখবো কি করে? আপনারা সাংবাদিক, প্রথমত জেল নয়, তখন ইডি কাস্টডিতে ছিলেন। ইডির অফিসাররা এসে বললো দল আপনাকে সাসপেন্ড করেছে, আপনার মন্ত্রিত্ব কেড়ে নিয়েছে, এরপরেও আপনি চুপ করে থাকবেন? তখন আমি, সেটা তো দলের কাজ, দল করেছে, দল যা ভালো মনে করেছে আমি দলে। চুপ করে থাকুন, বলুন, নাম বলুন, কি হচ্ছে, কি হয়েছিল এটা বলছে। হ্যাঁ, আপনি কি বললেন? আমি আজও বলছি যে আমি দলের বিরুদ্ধাচরণ করিনি, কিন্তু
আইনের বিষয়গুলো নিয়ে আমি কোনো কথা বলবো না। আইনের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং যা আইনি বিষয় চলছে সে বিষয়ের উপর কোনো মন্তব্যই করব না, কিন্তু সত্যের তো একদিন জয় হবেই। আপনার দলের মানে আপনি মানে ইডি হেফাজতে যাওয়ার পর বা জেলে থাকাকালীন একাধিক নেতা তারা মানে আপনার বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেছেন এবং বলছেন যে এই যে দল যে এত বড় বিড়ম্বনায় পড়েছেন তার মূল কারণ হচ্ছে আপনি। এই যে দলের তরফ থেকে মানে আপনার বিরুদ্ধে চারণ করা, এটাকে আপনি মানেন? মানে একাধিক নেতা। আমি তো কোনোটাই শুনিনি। আমি জেলের মধ্যে আছি, আমি তখন নিজে বাঁচবো কি মরবো, পায়ে হাঁটতে পারি না, বুকে যন্ত্রণা, শ্বাসকষ্ট হতো, অন্ধকারে বসে থাকতাম, এক জীবন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ হয়েছে? না, আমার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়? দলের কারোর সঙ্গে যোগাযোগ, দলের বহু কর্মী আছে তারা যোগাযোগ রেখেছে, কেউ মিষ্টি পাঠিয়েছে, কেউ ফল নিয়ে দাঁড়িয়েছে, কেউ কোর্টে গিয়ে চোখের জল ফেলেছে, তাদের তো আমি জানি। অনেকেই এই কেন্দ্রীয় সংস্থার জেল থেকে তো না, হাসপাতাল থেকে বাড়ি এসেছেন, জামিন পেয়েছেন, জামিন মানুষের অধিকারের মধ্যে পড়ে। এসে তিনি মনে হয়েছে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, বাকিদের চিঠি দিয়েছেন, যাকে যাকে মনে করেছেন, যে তার ব্যাপার, এসব নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু মানুষ যারা বলছে যাদের চাকরি চুরি হয়েছিল তাদের চাকরি ফিরল না, কিন্তু চাকরি চোর ফিরে আসলো। শাস্তি যদি যাই আবার আমায় ধরে, এই ভয় অনেকেই আসেনি। মানে আপনার কাছে আসেন? অনেকে আসে, আমার কাছে কেন? প্রথম কথা, যাদের কাছে যাওয়ার কথা তাদের তো নাগালেই পারবে না, আমার তো তবু নাগালে ছিলাম। কিন্তু ধরুন জ্যোতিপ্রিয় মল্লিক বা অনুব্রত মণ্ডল তারাও তো জেলে গেছে, তাদেরও শাস্তি হচ্ছে এবং জেল থেকে বেরিয়েওছেন তারা, কিন্তু তাদের ক্ষেত্রে দল কোনো ব্যবস্থা নেয়নি, তার বিরুদ্ধে কোনো সাসপেনশন করেনি, আপনার ক্ষেত্রে করেছে। এইটা কেন মনে হয়, আপনার মনে হয়? আমি জানি না কেন, হয়তো প্রথম কেস হিসেবে করেছে। জ্যোতিপ্রিয় মল্লিকরা অনেক পরে এসছে, কেসটাও অনেক পরে এসছে। আমি না এই আইনির এই যে প্রশ্নগুলো, এর উত্তর আমি দেব না। এর উত্তর আমার যা দেবার আমি কোর্টেই দেবো, আমার আইনজ্ঞদের মাধ্যমে দেবো। আইন একটা আলাদা পথ, রাজনীতি একটা আলাদা পথ। রাজনীতির ক্ষেত্রে সততা নিয়ে প্রশ্ন উঠলে আইনিভাবেই তার জবাব দেওয়া হবে। লাস্ট হচ্ছে অনেকে তৃণমূল নেতারা বলে যে আপনার ক্ষেত্রে এটা এক্সেপশনাল, কারণ হচ্ছে এই বুড়ি টাকা পাওয়া, মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়। টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি, আমার ভাইয়ের থেকে তো পাইনি, আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে। বান্ধবী উত্তর দেবে, বান্ধবী তো আমার অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধা কি আছে? আপনারা যদি শোভন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন। আর এখানে দলে অনেককে খুঁজে পাবেন, সৌগতদাকে খুঁজে পাবেন, যারা যারা আছে। দিদিমণি তো খবর রাখেন না তা না, সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না? সব রাখেন। আমি না একেবারে বুদ্ধবাবুর মতন, বুঝলেন, আমার যদি মেন্টার থাকে কেউ রাজনীতিতে না, পার্লামেন্টারি, তাহলে হাসিম আব্দুল হালিম। আর যদি কেউ কাকে দেখে কাকে আক্রমণ করতে হবে, তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। আর কে আমার নেতা হবে, তার নাম মমতা। এই নিয়ে আমি এতদিন রাজনীতি করেছি। আপনি মানে অর্পিতা মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন এবং মানে সদর্পে বলছেন? সেটা সদর্প বলছি, তাতে কি হলো? কি করবেন আপনি? আমার আমি কিছু করার জন্য বলছি। যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে, আমার বউ নিয়ে আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ, কিসের ইয়ে হলো? আমি সদর্পে বলছি। এমনি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে?
না, দেখুন আমাকে হাঁটুর বয়সী অমুক বয়সী বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল তাদের প্রতি আমার সহানুভূতি হয়, কারণ তাদের সবটাই আমি জানি, কিন্তু তাই জন্য তাদেরকে অপমান করতে চাই না। বান্ধবী, প্রেম, এসব নিয়ে তো মানুষের কোনো প্রশ্ন নেই। বান্ধবী থাকতে পারে, কিন্তু বান্ধবীর কাছে কোটি কোটি টাকা পৌঁছে দেওয়া যায় না। বান্ধবীকে দিয়ে LIC করানো যায় না। বান্ধবীর নামে বাড়ি তৈরি করা যায় না। মানুষের প্রশ্ন তো এখানে, উনি যদি সত্যি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, নেতা হিসেবে এই রাজনৈতিক জীবন সায়ান্নে এসে কিছু করতে চান, তাহলে প্রকৃত দুর্নীতির শিকড়টা কোথায় সেটা মানুষকে জানান। ব্যক্তিগতভাবে আমি কাউকে আক্রমণ করিনি কোনোদিন, কেউ বলতেও পারবে না যে পার্থ চ্যাটার্জি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করেছেন। আমি সবসময় তীরবিদ্ধ হয়েছে, অনেকটা ভীষ্মের মতন অবস্থা, কিন্তু পাল্টা তীর মারিনি। কিন্তু এখন এই জেলে গিয়ে শিখেছি যে যদি তীর না মারতে পারো তাহলে তুমি জেলই তোমার স্থান হবে। এই যারা জেলে আমার বুদ্ধি টুদ্ধি দেয়, অনেক নেতারা তো আছে, মাওবাদী নেতা, কিসব নাম করা লোকরা আছে, তাদের এইসব বই পড়ে রামকৃষ্ণ কথামৃত, গীতা, কাজ করবার তো কিছু নেই না, এইটা নিয়ে হনুমান চালিসা এই পড়ে সময় কাটিয়েছি। কত বড় বড় মাওবাদীদের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের দেখেছি, তাদের জীবনযাত্রা, আমার কোনো কষ্ট হয়নি। কষ্ট হয়েছে এই ভেবেই যে ব্রুটাস তুমিও। ব্রুটাসটা কে সেটাই খুঁজে বের করবো, এখনো খুঁজে বের করতে হবে, জানেন না? সঠিক না জেনে তীর মারতে নেই। আপনার কাছে অস্ত্র আছে একটাই, অর্জুন কি সেই তীর মেরেছিল কর্ণকে যতক্ষণ কৃষ্ণ না বলেছিল মারো? আমার কৃষ্ণ ছিল, আবার ঝেড়ে মুছে যদি সে কৃষ্ণকে বাড়ি ফিরে এসে কৃষ্ণটাই ঝেড়ে মুছে করলাম। এই যে ধরুন দল যদি আপনাকে ফিরিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আপনার পদক্ষেপ কি হবে? Let there is bridge, I know how to cross. রাজনীতিতে থাকবেন তখন? Let there be bridge, I know how to cross it. অপশন আপনার নির্দল হয়ে যাওয়া, অন্য দলে যাওয়া, কিংবা তৃণমূলে থাকা। বলছি তো যে সামনে সেতু আসলে আমি জানি কি করে সেতু পারাতে হয়। সেতুটা দেখান, বন্যায় উড়ে গেলেও এই যে মুখ্যমন্ত্রী গেলেন উত্তরবঙ্গ, যে কি পরিশ্রম করে উনি করেছেন। তাই আরেকটা কথা যখন উঠলো আমি বলি, কাল দেখলাম উনি অ্যাম্বুলেন্স স্বাস্থ্য ভবন থেকে মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং সাংসদদের তহবিল থেকে জোগাড় করে টাকা তিনি মানব কল্যাণের জন্য দিয়েছেন। আমি কালকেই সিদ্ধান্ত নিয়েছি, আমি জানি না আজকে কত খবর নেব, আমার বিধায়ক তহবিলে যে টাকা জমা পড়েছে তার কিছু অংশ রেখে বাদ বাকিটাই আমি চিফ মিনিস্টারের হাতে ফেরত দিয়ে দেবো। তো আমি তো কোনো কাজ করিনি, সুতরাং আমার যে অ্যাপ্লিকেশনগুলো পড়ে আছে সেগুলো যা বৈধ বলে মনে হবে সেগুলো ছেড়ে দেবো, আর বাদ বাকিটা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো, যাতে অ্যাম্বুলেন্স তিনি যেটা দিচ্ছেন তাতে অন্তত আমিও কিছুটা দিলাম, তাতে নিশ্চয়ই কিছু কেনা যাবে। 100টা কিনেছেন, আমি হয়তো 5টা কিনে দিতে পারবো, 10টা কিনে দিতে পারবো, উনি কিনে দেবেন। আর বেহালা পশ্চিমের বিদ্যাসাগর হাসপাতালের জন্য একটা দেবেন, এইটা আমার আবেদন। লাস্ট থেকে আমরা চলে এসেছি, লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে আপনি জেলে যাওয়ার পর বা সংশোধনাগারে যাওয়ার পর একটা মানে উঠেছিল যে এই যে শিক্ষা দুর্নীতি ধারাবাহিকভাবে
এর একটা বড় ইস্যু ছিল, একটা অনিবার্য ইস্যু ছিল রাজ্য রাজনীতিতে। এইটা দলকে সবচেয়ে বড় বিড়ম্বনায় ফেলেছে, আপনি কি মনে করেন? কারণ হচ্ছে মনে করি না। কেন? দুর্নীতি কোনো ইস্যুই না। তাহলে জয়ললিতা ফিরতে পারতো না, স্টালিন ফিরতে পারতো না, এমনকি বিজেপিও ফিরতে পারতো না। দুর্নীতি একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে রাজ্যের উন্নয়ন। উন্নয়নটাই হচ্ছে ম্যাক্সিমাম। আমি একটা প্যারেটো রুলসের কথা বলছি যে 80% আমরা ব্যয় করি সময় অকাজে, আর 20% আমরা ব্যয় করি কাজে। একজন পার্থ চ্যাটার্জি না, গোটা তৃণমূল তো চোরেদের দল, অপরাধীদের দল। ফলে অপরাধী যারা জেল খেটেছে তারা জেল থেকে বেরিয়ে এসে আবার বহাল তবিয়তে তৃণমূলের নেতা হয়েছেন, বিধানসভায় গেছেন, ইত্যাদি ইত্যাদি। তো উনি বলতেই পারেন যে আমার পদগুলো ফিরিয়ে দাও, আমি দলের মুখ্য সচিব, ফিরিয়ে দাও, আমি দলের মন্ত্রী ছিলাম, ফিরিয়ে দাও, আমি বিধানসভায় গুরুত্বপূর্ণ কাজ ছিল আমার, ফিরিয়ে দাও। যদি উনি বলেন, উত্তর কি দেবে সরকার বা শাসক দল তারা ঠিক করবে, কিন্তু আসলে উত্তর দেওয়ার কিছু থাকবে না, কারণ বাকিদের সব ফেরত দিয়েছে, ওরা একটা ফেরত দেবে এই দাবিটা ওরা থাকতেই পারে। এখানেও তাই, আমরা যদি সবটাই ব্যয় করি দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, 100 দিনে দুর্নীতি, কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতি, এটা তো আজ থেকে না চিরকাল চলে আসছে। শিক্ষায় দুর্নীতি হয়েছে কি না আমার সময় তো কেউ বলেনি। আমি তো সর্ববৃহৎ টাইম বেশি দীর্ঘ সময় ধরে শিক্ষামন্ত্রী ছিলাম। আমি 21-এ চলে এলাম, তারপর এইসব দুর্নীতি আরম্ভ হয়ে গেল। আমি তো জানি না, কেউ তো এই বামপন্থীরা বলুন, বিজেপিরা বলুন, তারা গেছে বলেছে বেনিয়ম হয়েছে। আপনিও তো গেছেন, আপনার পুরনো রেকর্ডগুলো খুলুন না, তো বেনিয়ম হতে পারে, ভুল ত্রুটি হতে পারে। তার জন্যে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন হয়েছে, তার জন্য প্রেস ক্লাবে আন্দোলন হয়েছে, তার জন্য বিকাশ ভবনে আন্দোলন হয়েছে। এটা যেন কোনো অমোঘ মেঘ আমার এই শিক্ষামন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নতি করেছিলাম, যে 52টা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, 8000 কলেজ স্কুল এসেছিল, ছাত্র ভর্তি এবং ছাত্র উপস্থিতির সংখ্যা বেড়েছিল, 12 থেকে 21-এ গিয়েছিল। এই যে বৃত্তি, বিবেকানন্দ স্কলারশিপ মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, এই যে প্রাইমারি জুতো মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, এই যে স্কুল ড্রেস করে দিয়েছেন, পার্শ্ব শিক্ষক তাদের রিজার্ভেশন করে তাদেরকে বিনা পয়সায় পড়িয়ে তাদেরকে শিক্ষিত করে প্রশিক্ষিত করে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছেন, এমএসকে এসএসকে সমস্যা মিটিয়েছেন। সবাই ভুলে গেল। ধরুন স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়ামক সংস্থা, তারাই হাজার হাজার তালিকা প্রকাশ করে বলছে যে এগুলো দুর্নীতি হয়েছে অথবা অনিয়ম। আমার একটা প্রশ্ন হচ্ছে, তারাই নিজেরাই বলছে এটা স্বয়ংশাসিত তো, এটা শিক্ষামন্ত্রীর তো কোনো কাজ নেই, কোথাও একটা নিয়ে আসুন না, নিয়েতে আবার সেই আইনের পথে যাচ্ছে। আপনি এই প্রশ্নের উত্তর আমি দেব না। দে আর স্ট্যাটুটারি বডিজ, দে হ্যাভ টু ফাংশন themselves by their board and chairman, and they have their own rules and facts. এখানে আইনি কোনো প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, যে আইনে বিচার্য বিষয়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল, যেমনভাবে আমি গণতন্ত্রের শ্রদ্ধাশীল, জনগণদেবতার প্রতি শ্রদ্ধাশীল। লাস্ট হচ্ছে এই 3.5 বছর, প্রায় 3 বছর 3 মাস, 3.5 মাস পর ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার অবজারভেশন কি? আগে মহাসচিব বা মন্ত্রী বা আপনার যে মুখপাত্র, তার সম্পাদক, একাধিক পদ, আপনি শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান, একাধিক পদ ছিলেন, সেই সময় একটা ভাবনা ছিল, ধারণা ছিল। এখন ফিরে কি ধারণা? আমার কোনো ধারণাই নেই, আমার বেসিক ধারণাই নেই। আমি তো চিরকাল ছবি রেখেছি মমতার, বাদ বাকি তো সব আমরা। তবে এটা ঠিকই, এটা সেদিনও আপনার কারাগারে বন্দি হওয়ার আগে বোধহয় আমি লাস্ট আপনার সঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলাম।
যে মমতা যতক্ষণ আছে ততক্ষণ মমতাই আমার নেতা, কিন্তু অভিষেক, আমি সেদিনও বলছি আজও বলছি, অটোমেটিক চয়েস। সুতরাং যারা আজকে পিছনে তার ঘুরে বেড়াচ্ছে বলে শুনেছি, জেলে তো বসে আছে শুনি সব, তারা সেদিন কিন্তু দাঁড়ায়নি ওর পাশে। আমি দাঁড়িয়েছি, আমি জেল খাটছি। তো অভিষেক অটোমেটিক চয়েস, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ব্যর্থতা, যে এই পরিণতির জন্য কে দায়ী মনে হয়? আপনি নিজেই? আমি নিজে, আমার আনুগত্য, আমার আনুগত্য এর জন্য দায়ী। নিশ্চয়ই। কেন বলছেন? আজকে বলছি যা সেটাই শেষ কথা, আমার আনুগত্যই আমার পতনের দায়ী, মানে এই পরিণতির দায়ী। আমরা কথা বললাম পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ দিন পরে বাড়িতে ফিরেছেন। বাড়িতে ফিরে তার নিয়ে যাবতীয় যে বিতর্ক, যাবতীয় প্রশ্ন, যাবতীয় সমালোচনা সব একে একে তিনি উত্তর দিলেন। সেখানে দুর্নীতি, সেখানে তার পুরনো দল তৃণমূল কংগ্রেস, এমনকি অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে, তার সম্পর্কের। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? ফের কি সক্রিয়ভাবে রাজনীতিতে নামবেন তিনি? তৃণমূল তাকে নিয়ে কি করবে? আসন্ন বিধানসভা ভোটে কি তাকে ফের বেহালা পশ্চিম থেকে লড়তে দেখা যেতে পারে? এ নিয়ে জল্পনার মধ্যেই এসআইআর এর পর বিহারে প্রথম ভোটে জিতে কে ক্ষমতায় বসবে তা নিয়েও নানা মনের নানা মত। সিংহভাগ সমীক্ষক সংস্থার এক্সিট পোল দাবি করছে ক্ষমতা ধরে রাখতে চলেছে নীতিশ কুমার বিজেপির জোট। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল বলছে লড়াই হতে পারে কাঁটায় কাঁটায়। বিহারের 243টি আসনের মধ্যে এনডিএ পেতে পারে 121 থেকে 141টি আসন। 98 থেকে 118টি আসন যেতে পারে বিরোধীদের মহাজোটের ঝুলিতে। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি পেতে পারে বড়জোর 2টি আসন। অন্যান্য দল 1 থেকে 7টি আসনে জিততে পারে। এই এক্সিট পোলে আভাস মিলেছে প্রাপ্ত ভোটের হারেও এনডিএর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে পারে তেজস্বী যাদব রাহুল গান্ধীর মহাজোট। এই এক্সিট পোল অনুযায়ী এনডিএ 43% ভোট পেতে পারে, মহাজোটের ঝুলিতে যেতে পারে 41% ভোট। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি 4% এবং অন্যান্য দল 12% ভোট পেতে পারে। নিউজ 24 এর এক্সিট পোল অনুযায়ী বিহারে ক্ষমতা ধরে রাখবে বিজেপির মহাজোট। এনডিএ 152টি আসনে জিততে পারে, 84টি আসন যেতে পারে মহাজোটের ঝুলিতে। অন্যান্য দল 7টি আসন পেতে পারে। নিউজ 18 এর এক্সিট পোলেও একই ইঙ্গিত। এনডিএ 140 থেকে 150টি আসনে জিততে পারে, 85 থেকে 95টি আসন যেতে পারে মহাজোটের ঝুলিতে। অন্যান্য দল 5 থেকে 9টি আসন পেতে পারে। টাইমস নাও এর এক্সিট পোলে আভাস 143টি আসনে নীতিশ বিজেপির জোট জিততে পারে, মহাজোটের ঝুলিতে যেতে পারে 95টি আসন। অন্যান্য দল 5টি আসন পেতে পারে। রুদ্র রিসার্চের এক্সিট পোল অনুযায়ী এনডিএ 140 থেকে 152টি আসনে জিততে পারে, 84 থেকে 97টি আসন যেতে পারে আরজেডি কংগ্রেসের মহাজোটের ঝুলিতে। অন্যান্য দল 3 থেকে 6টি আসন পেতে পারে। এর আগে সোমবারও বিহারে এক্সিট পোল করেছে একাধিক সংস্থা। ম্যাট্রিক্স আইএএনএস এর এক্সিট পোল অনুযায়ী ক্ষমতা ধরে রেখে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে 147 থেকে 167টি আসন। 70 থেকে 90টি আসনে জিততে পারে রাহুল গান্ধী তেজস্বী যাদবের মহাজোট। অন্যান্য দল 2 থেকে 6টি আসনে জিততে পারে। চাণক্য স্ট্র্যাটেজিসের এক্সিট পোলেও আভাস 130 থেকে 138টি আসনে জিতে ক্ষমতা ধরে রাখতে পারে নীতিশ কুমার বিজেপির জোট। লালু প্রসাদের দল ও কংগ্রেসের মহাজোট জিততে পারে 100 থেকে 108টি আসনে। অন্যান্য ঝুলিতে যেতে পারে 3 থেকে 5টি আসন। পোল স্ট্র্যাটের এক্সিট পোলও দাবি করছে এনডিএ 133 থেকে 148টি আসনে জিতে ফের বিহারের মসনদে বসতে চলেছে নীতিশ কুমার। এই এক্সিট পোল অনুযায়ীও হারের মুখ দেখতে হতে পারে তেজস্বী যাদব ও কংগ্রেসের মহাজোটকে। তারা পেতে পারে 87 থেকে 102টি আসন। অন্যান্য ঝুলিতে 3 থেকে 5টি আসন যেতে পারে। পোল ডায়েরির এক্সিট পোলে আভাস বিজেপি নেতৃত্বাধীন এনডিএর ঝুলিতে যেতে পারে 184 থেকে 209টি আসন। আরজেডি কংগ্রেসের মহাজোট পেতে পারে 32 থেকে 49টি আসন। অন্যান্য দল 1 থেকে 5টি আসনে জিততে পারে। প্রজা পোলের এক্সিট পোল বলছে এনডিএর ঝুলিতে যেতে পারে 186টি আসন। আরজেডি কংগ্রেসের মহাজোট মাত্র 50টি আসনে জিততে পারে। অন্যান্য দল 7টি আসনে জিততে পারে। জেভিসি পোলের এক্সিট পোল অনুযায়ী এনডিএ পেতে পারে 135 থেকে 150টি আসন। বিরোধীদের মহাজোট পেতে পারে 88 থেকে 103টি আসন। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি সর্বোচ্চ 1টি আসন পেতে পারে। অন্যান্য দল 3 থেকে 6টি আসনে জিততে পারে। সবাই যখন দাবি করছে বিজেপি ও নীতিশ কুমারের জোট ফের বিহারে ক্ষমতা দখল করবে, তখন জর্ণ মিলনের এক্সিট পোল অনুযায়ী
তেজস্বী ও রাহুলের মহাজোট পেতে পারে 130 থেকে 140টি আসন, অর্থাৎ তারা বিহারের ক্ষমতা দখল করতে পারে। এনডিএ পেতে পারে 100 থেকে 110টি আসন, অন্যান্য দল 3 থেকে 7টি আসন পেতে পারে। যদিও পিপলস ইনসাইটের এক্সিট পোলের দাবি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে 133 থেকে 148টি আসন, অর্থাৎ ক্ষমতায় বসবে তারা। ক্ষমতা থেকে বহু দূরে বিরোধীদের মহাজোট 87 থেকে 102টি আসনে জিততে পারে। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি বড় জোর 2টি আসন পেতে পারে, অন্যান্য ঝুলিতে যেতে পারে 3 থেকে 6টি আসন। পিপলস পালসের এক্সিট পোল অনুযায়ীও বিজেপি জোটের জয় জয়কার। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 133 থেকে 159টি আসন পেতে পারে। মহাজোট জিততে পারে 75 থেকে 101টি আসন। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি সর্বোচ্চ 5টি আসন পেতে পারে, অন্যান্য ঝুলিতে যেতে পারে 2 থেকে 8টি আসন। দৈনিক ভাস্করের এক্সিট পোলেও আভাস 145 থেকে 160টি আসনে জিতে ফের সরকার করতে পারে এনডিএ। মহাজোট পেতে পারে 73 থেকে 91টি আসন, অন্যান্য দল 5 থেকে 10টি আসনে জিততে পারে। পি মার্কের এক্সিট পোল অনুযায়ী এনডিএ পেতে পারে 142 থেকে 162টি আসন। আরজেডি কংগ্রেসের মহাজোট 80 থেকে 98টি আসনে জিততে পারে। জনসুরাজ পার্টি 1 থেকে 4টি আসন পেতে পারে, অন্যান্য দল সর্বোচ্চ 3টি আসনে জিততে পারে। ডিফি রিসার্চের এক্সিট পোল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 137 থেকে 152টি আসন পেতে পারে। রাহুল তেজস্বীর মহাজোট পেছনে থেকে পেতে পারে 83 থেকে 98টি আসন। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি মাত্র 2 থেকে 4টি আসন পেতে পারে, অন্যান্য দল 1 থেকে 8টি আসনে জিততে পারে। টিআইএফ রিসার্চের এক্সিট পোলেও আভাস 145 থেকে 163টি আসন পেয়ে বড় জয় পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। রাহুল তেজস্বীর মহাজোট পেতে পারে 76 থেকে 95টি আসন, অন্যান্য দল 3 থেকে 6টি আসনে জিততে পারে। শেষ অবধি বিহারে কি হবে তা বোঝা যাবে 14 নভেম্বর অর্থাৎ শুক্রবার ভোট গণনার দিন। এবিপি আনন্দ।